বাতাসে যখন সর্বনাশ হয়েছে, বাড়িতে পুলিশ আইছে বলে একটা আকাশ ফাটানো চিৎকার দিল, তখন ড্রয়িং রুমের দেওয়াল ঘড়িটা অলস টিক টিক শব্দ যেন কিছুক্ষণের জন্য থমকে গেল। অধিকাংশ সাধারণ বাঙালির কাছে পুলিশ নামটা এক পরম আতঙ্কের নাম। বাড়িতে পুলিশের আগমন দেখলে নির্দোষ মানুষও হুট করে ভাবতে শুরু করে, আমি আবার কোন অপরাধ করে বসলাম না তো। সেখানে বাতাসের মতো গায়ের একটা মূর্খ মেয়ে মানুষ সকাল সকাল পুলিশ দেখে কলিজা শুকিয়ে আমসি হয়ে যাওয়ারই কথা। মির্জাবাড়ির থমথমে হাওয়াটা মুহূর্তের মধ্যে আরো জমাট বেঁধে গেল। রেহানুমা হাতের গ্লাসটা টেবিলে নামিয়ে রাখে গিয়ে কিছুটা পানি ফেললেন টেবিলের ক্লথের উপর। জয়নাবারা মুখের পানের পিক কত করে শব্দ করে গিলে ফেলেন। ফারদিন আর নীরা সোফা থেকে একসাথে উঠে দাঁড়ালো। মাহতাব মির্জা ঘর থেকে বেরিয়ে আসলো প্রভা আর মাহিনও। হুইল চেয়ারের চাকা ঘুরিয়ে মাহমুদ সাহেব উপরের করিডোর অব্দি আসা প্রস্তুতি নেন। দরজা খুলে প্রথমে ঢুকলো একজন মধ্যবয়সী পুলিশ। তার কাঁচা পাকা চুল, চোখে তীব্র ও তীক্ষ্ণ চাহনি। তার বুক পকেটের উপর নেম প্লেটে চকচক করেছে AIS শফিক। পিছে পিছে দুজন লেডি কনস্টেবল ঢুকলো। এদিকে আচমকা মির্জাবাড়িতে পুলিশের পদচারণ দেখে চোখে বিস্ময়, কপালে চিন্তার ছাপ। শুধু প্রতিভাই মেরুদণ্ড টান টান করে নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। ISI ঘরে পা রেখেই একবার চোখ বুলিয়ে নিল। তবে তার চোখ যখন ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা প্রতিভার উপর গিয়ে পড়ল, তার মেরুদণ্ড হুট করে সোজা হয়ে গেল। সে ঝটপট ছেড়ে ঠুকলো। তড়িঘড়ি করে বিনীত বলল, আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনার বলা টাইমের মতো ফোর্স নিয়ে চলে এসেছি। প্রতিভা স্বাভাবিকভাবে বলল, গুড। এদিকে ড্রয়িং রুমের বাতাস মুহূর্তের মধ্যে জমে হিমালয়ে বরফ হয়ে গেল। রেহেনুমার চোখ দুটো সরু হয়ে কুঁচকে গেল। জয়নাবার হা হয়ে গেলেন। কপালে তিনটি ভাঁজ ফেলে তিনি ফিসফিস করে আওড়ালেন, কি কইলা ঠিক শুনলাম না ভুল শুনলাম? এই শরীরে সালাম কিতাব দিয়ে ম্যাডাম কইল কেন? কি দিনে আইলো গো খোদা! নিজের নাম পরিচয় থুইয়ে বেটা মানুষের পোশাক পরে মেম সাহেবের সাথে অমনি ম্যাডাম হওয়া গায়ে লাগছে। একে কয় বেগুন তলা হাট লাগা। AIS তার পেশাদার ভঙ্গিতে সোজা হয়ে দাঁড়িয়ে শুধলেন, এই বাড়িতে মিসেস রাবেয়া নামের কেউ আছেন? রেহেনুমা আর জয়নাবার বুকটা ধক করে উঠলেন। রেহেনুমা চোখ দুটো প্রতিবার শান্ত নিষ্প্রিয় মুখের দিকে তাকালেন, তারপর পুলিশের দিকে তাকিয়ে ভীষণ জড়তা আর ভীত নিয়ে বললেন, রাবেয়া? তাকে কি দরকার? আইস AIS ASI পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করলেন। আইনি মানুষ যেভাবে আবেগহীন গলায় সরাসরি বললেন, তিনিও তেমনি সোজাসুজি উত্তর দিলেন, ওনার নামে একটা নন বেলেবল অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। ওনাকে আমাদের সাথে এক্ষুনি থানায় যেতে হবে। আজ তো একটা বাস পড়ল যেন। নাজিব এতক্ষণে উপরে ছিল। সে সম্পূর্ণ সিঁড়ি দিয়ে নিচে নামছিল। সিঁড়ির ঠিক মাঝখানে সে তার বুটের খটখট শব্দটা থেমে যায়। তার দুই চোখ স্থির। অবশ্য মুখটা দেখে ঠাউর করা যাচ্ছে না সে অসন্তুষ্ট কিনা। বড্ড শান্ত দেখাচ্ছে তার মুখশ্রী। এদিকে সবার দৃষ্টি গিয়ে বর্তালো প্রতিভার উপর। জয়নাবার চোখের মনে দুটো আগুনের গোলার মতো জ্বলে উঠল। তিনি এই আগুন চোখ নিয়ে প্রতিভার দিকে তাকালেন। রেহনুমা মুখরেখা পাথরের মতো শক্ত হয়ে গেল। তিনি পুরো কাহিনীর সূত্রপাত ধরতে পারলেন। তীব্র ক্ষোভ নিয়ে প্রতিভাকে উদ্দেশ্য করে শুধলেন, কে কেস করছে? প্রতিভা তার হাতের ফরমাল ঘড়িটার দিকে একবার শান্ত চোখালে তাকালেন, তারপর মাথা তুলে রেহনুমার দিকে চাইলেন। তার চোখে কোনো দ্বিধা নেই কোনো চপলতা। এক আশ্চর্য শান্ত অভিব্যক্তি প্রত্যুত্তরে বলল, কেসটা আমি করছি আন্টি। 26 বছর আগে যে অসহায় মানুষটার উপর চরম অন্যায় তুলেছিল সেই ভিকটিম তাহুরা খাতুনের ছোট মেয়ে বাদী হয়ে এই মামলা করছে। আর আপনাদের সবার অবগতির জন্য জানিয়ে রাখছি, আমি ডিবি ইন্সপেক্টর কাশফির নূর প্রতিভা। এই কেসের অফিসিয়াল ইনভেস্টিগেশন অফিসার আমি নিজে। নাজিব আর ফারদিন ছাড়া বাড়ির লোকেরা আরেক দফা চমকালো। সেই চমকানো ঘরময় এক মুহূর্ত পিনপত নীরবতা বইল। এমন নীরবতা যেন ড্রয়িং রুমে একটা শুয়ে পড়লেও বুঝি শব্দ পাওয়া যেত। প্রভা মাহিন দুজনের চোখে অথই বিস্ময়। রেহনুমা জয়নাবারা তো ভূত দেখার মতো চমকে উঠলেন। তবে রেহনুমা বর্তমান পরিস্থিতিতে সে চমকানো
সামনে মুখের চামড়া টান টান হয়ে লড়ল। নীরা বেচারি তো শখ খেলে যেন। ফারদিন অবশ্য চমকালো না, কারণ নাজিবের পরে এই বাড়িতে সেই সবার আগে প্রতিভার প্রফেশনাল পরিচয় জানে। সেদিন প্রতিভার কার্ডটা তুলেতে গিয়ে কার্ডের উপর পুলিশের মনোগ্রামটা এক ঝলক দেখেছিল ফারদিন। তবে প্রতিভা এত দ্রুত কথা ঘুরিয়ে তার মন ডাইভার্ট করেছিল এবং কার্ডটা জাদুঘরের মতো গায়েব করে ফেলছিল যে ফারদিনের কাঁচা মস্তিষ্ক পুরো ব্যাপারটা ক্যাচ করতে পারেনি। তবে একটা খটকা তার মনের ভেতর খুঁতখুঁতছিল। বোরকার নিচে জিন্স পরা নিয়ে মনে প্রশ্ন উদ্বেগ হয়ে, সাথে কিভাবে এত সহজে ট্রাফিক পুলিশকে মারালো। ফারদিন মনে হলো ডাল মেকুচ কালা হে। ঘটনা বাড়িতে জানানো দরকার, তবে কাকে বলা যায়? মেজো চাচিকে বললে তিনি তিলকে তাল করবেন, তালকে করবেন তাল গাছ। তার চেয়ে মনির কাছে বলে ফেলো। মনি মানুষটা ঠান্ডা মাথায়, কিন্তু পরক্ষণে ফারদিনে বলল মনির চেয়ে মেজো ভাইয়াকে জানানো সবচেয়ে নিরাপদ। আর নাজিব ভাইয়ের কান পর্যন্ত কথাটা পৌঁছানো দরকার। ফারদিন বেশ রহস্য নিয়ে নাজিবকে সেদিনকার ঘটনা খুলে বলল। নাজিব বাড়তি শব্দ খরচ না করে 3টি কথা শুধু বললেন, ফারদিন, এই নিয়ে বাড়ির একটা শব্দ উচ্চারণ করবি না। প্রতিভা ডিবিতে আছে, আর পারলে কখনো প্রয়োজন পড়লে তোর হবু ভাবিকে সাহায্য করিস। ফারদিনের পেটে তখন কৌতূহল জোয়ার ঢেকুর খেল। ফোনের ওপাশ থেকে আরও কিছু জানার জন্য সে উৎসুক করছিল, কিন্তু তার সাহস কুলোয় না। বাড়তি কিছু জানার কৌতূহল সে সেখানেই দমে ফেলে। তবে মেজো ভাই যেহেতু বারণ করছে, সে জান দিয়ে হলো এই গোপন কথা পেটে রেখে চেপে রাখবে। ফারদিন তাই করবে। একটা কাকপক্ষীও আর বলেনি। হবু ভাইকে অবশ্য সাহায্যের প্রয়োজন পড়েনি। তবে সেদিন নীরার হাঁক ডাকে যখন প্রতিভা সাড়া মিলল না, তাই পরের বার নীরাকে ডাকতে যেতে তাকে বাধা দেয়। ওই যে হবু ভাইকে সাহায্য করা অভিপ্রায়। এদিকে রেহেনুমা আর নিজেকে সামলাতে পারলেন না। গলা উঁচিয়ে তীক্ষ্ণ স্বরে বললেন, এভাবে এবারে খুব বেশি বাড়াবাড়ি হয়ে গেল না প্রতিভা? তিনি উপরে সিঁড়ির দিকে দাঁড়িয়েছিলেন। সেখানে দাঁড়িয়ে থাকা ছেলে আর দরজায় স্তব্ধ হয়ে থাকা স্বামী মাহতাব সাহেবের দিকে তাকিয়ে অন্তত তাচ্ছিল্যের স্বরে বললেন, আমি এই বাড়িতে কিছু বললে তো খারাপ হয়ে যাব। এখন তোমরা দুজনে চুপ করে আছো কেন? তোমরা বড় ভদ্রলোক সেজে দাঁড়িয়ে থাকো, আর ও যা খুশি তাই করুক। তোমরা বলো, ও কি এবার বাড়াবাড়ি করছে না? এসবের খুব দরকার ছিল? বাড়িতে পুলিশ এনেছে, এখন রাবেয়াকে ধরে নিয়ে যাবে। মির্জাপুরে 14 পুরুষের মান সম্মান ধুলোয় মিশে যাবে। সেটা একবার ভেবেছো তোমরা? ছেলে আর স্বামী দুজনে চুপ থাকতে দেখে রেহানুমা ধপ করে চেয়ারে বসে পড়লেন। 2 হাত দিয়ে নিজের মাথাটা শক্ত করে চেপে ধরে কণ্ঠস্বর ব্যাকুলতা ঢেলে বললেন, দয়া করে ওকে বারণ করো তোমরা। আমার বোনের জন্য তোমরা দয়াময় না হলেও অন্তত এইবারে মান সম্মানটুকু রাখার জন্য হলে ওকে থামাও। প্রতিবার ঠোঁটের কোণে এক চিলতে তাচ্ছিল্য বিষণ্ণ হাসি ফুটে উঠল। নিজের বোনের মান সম্মানের জন্য আপনার বুকটা পুড়ছে, তাই না আন্টি? হ্যাঁ, এটাই তো স্বাভাবিক। রক্ত তো রক্তের টান জানবে। তাহলে এবার একটু ঠান্ডা মাথায় চোখটা বন্ধ করে ভাবুন তো, আমার নিরপরাধ অসহায় মায়ের সম্মানহানি হয়েছে এটা জানার পর আমার বুকের ভিতরটা কতটা পড়ছিল। প্রশ্নটা রেখে প্রতিভা উত্তরের অপেক্ষা করল না। ছোট শ্বাস ফেলে মাথা নেড়ে বলল, সেই পোড়া আগুনে তো আমি এমনি এমনি নিভতে দিব না। অপরাধী তার যোগ্য শাস্তি পাবে, তবে এই আগুন নিভবে এর আগে নয়। জয়নাবার এবার খেপা বাঘিনীর মতো খেঁকে উঠলেন। হাত উঁচিয়ে গলা সমস্ত ঝাঁজ ঠেলে চেঁচিয়ে উঠলেন, এই মাইয়া, এই তুমি নিজেরে কি মনে করো? পুলিশ হয়েছে তো কী হয়েছে? আমাদের ডেরা দেখাও। তোমার মাই ছিল একটা কালনাগিনী, আর তুমি হচ্ছে বিষাক্ত ছাও। সেই বুঝি মাইয়ারে পুলিশে দিয়ে দেয়? এই বাড়িতে পাঠাইছে এই কাহিনী করতে? শোনো ছুরি, পুলিশ গিয়ে নিজের অফিসে গিয়ে দেখাবে এই হেনানা। প্রতিবার চোখ দুটো রাগে জল জল করে উঠল, তবে গলা নাচড়ে ঠান্ডা স্বরে বলল, আমার মাকে টেনে একটা নোংরা শব্দ উচ্চারণ করবেন নানু। যতটুকু সম্মান এখনও দিচ্ছি সেটা ভুলে যেতে আমার কিন্তু 1 সেকেন্ডও লাগবে না। জয়নাবারা কিছু বলার আগে একটা ভাঙা খসখসে গলা ভেসে এলো, মা তুমি থামো। সবাই তাকিয়ে দেখলো রাবেয়া নিচে নেমে আসছে। সুতি শুভ্র শাড়ি তার পরনে, ব্লাউজের হাতা কোনোই পর্যন্ত, গলা কলার দেওয়া গলা, শাড়ির আঁচলটা বরাবরের মতো মাথার উপর টানা। রাবেয়ার স্বভাবজাত সেই রাশভারী কর্তৃত্বপরায়ণ রূপটা আজ কোথাও নেই। মুখ দেখলে বোঝা যায় সারা রাত এক ফোঁটা ঘুমায়নি ভদ্রমহিলা। চোখ দুটো ফোলার নিচে কালির দাগ। মানুষের ভেতরটা ভেঙে চুরমার হয়ে গেল তাকে যতটা বিধ্বস্ত দেখে, রাবেয়া ঠিক ততটাই দেখাচ্ছে। সে ধীর পেয়ে নিচে নেমে এসে একবার প্রতিভার দিকে তাকালো। প্রতিভার চোখ স্থির। রাবেয়ার চোখ নামিয়ে এআইএস এর
দিকে চেয়ে নিচু গেলে বলল, আপনারা আপনাদের কাজ করতে পারেন, আমি তৈরি। নাজিব নিষ্প্রিয় চোখে মনির দিকে তাকালো। তার ভেতরে কোথাও যেন একটা সূক্ষ্ম মোচড় দিয়ে উঠল। মানুষের কর্মফল বড়ই বিচিত্র জিনিস। যখন নিয়তির চাকা ঘুরতে শুরু করে তখন মানুষের আর কিছু করার থাকে না, শুধু দাঁড়িয়ে দিয়ে ধ্বংসস্তূপ দেখতে হয়। নীরের ফর্সা মুখটা ভয়ে আর বিষাদে একদম ফ্যাকাশে হয়ে গেল। ফারদিনের চিরকাল চঞ্চল হাসি মুখটা কেমন যেন মিয়ে গেল। রেহনুমা নাজিবের দিকে তাকালে সাহায্যের প্রার্থী চোখে, কিন্তু নাজিব নির্বিকার দেখে সে দীর্ঘশ্বাস ফেলে মুখ ফিরিয়ে নিলেন। সুফিয়া বেগমের বুকটা কেমন যেন করে উঠল। মাহিন পরিস্থিতি সামাল দিয়ে হুট করে এক পা এগোতে তার হাত টান পড়ল। পাশে দাঁড়িয়ে থেকে প্রভা শক্ত করে মাহিনের কবজি চেপে ধরে চোখের ইশারায় ঘুরিয়ে না করলো। ইশারায় বুঝলো একদম না। এই থমথমে মুহূর্তে ঝান্টুর বাপ ড্রয়িং রুমে এসে ঢুকল। সে বাগান নিংড়েছিল। পরনে লুঙ্গি আর একটা ঘামে ভেজা সাদা স্যান্ডো গেঞ্জি, ডান হাতে এখনো নিংড়ান্ডি ধরা। সে অন্তর্তন্ত্র বলল, বাইরে দুজন লোক আসছে, হাতে বড় ক্যামেরা। কইলে হেরা নাকি সাংবাদিক, ভিতরে আইতে চাইছে। আইতে দেবো নাজিব বাবা? ঝন্টুর বাপ সহজ সরল মানুষ, সাংবাদিক দেখে সে ভেবেছিল নিশ্চয় নাজিবের কাছে আসবে। তাছাড়া এই বাড়িতে ওসব ক্যামেরা নিয়ে আসা লোক ধরে আর কাজ কি? নাজিব ঠান্ডা চোখে একবার প্রতিভার দিকে তাকালো। প্রতিভার মুখের কোনো ভাবান্তর নেই। নাজিব দৃষ্টি ফিরিয়ে ঝন্টুর বাবার দিকে তাকিয়ে প্রত্যুত্তর করলো গম্ভীর মুখে, ওদের বাইরে থাকতে বলো, আমি আসছি। বাড়ির মেইন লোহার ফটকে একজন, সামনের বাইকে দুজন বসে, একজনের গলায় ফিতা জড়ানো ক্যামেরা, অন্যজনের নেট গলিয়ে উকুঝুঁকি মারছে দুজনের তরুণ সাংবাদিক। নাজিব এগিয়ে আসতেই তারা নেমে আসলো। আসসালামু আলাইকুম স্যার, আমরা দৈনিক আল আজকের আলো থেকে আসছি। শুনলাম পুলিশ ফোর্স ভেতরে ঢুকছে এবং এই বাড়িতে একজনের নামে ওয়ারেন্ট আছে। ডিটেলসটা যদি একটু জানাতেন, ভেতরে একটু ফুটেজ নেওয়া যেতে পারে। নাজিব পকেটে হাত রেখে শটাং হয়ে দাঁড়িয়ে রইল। তার মুখে কোনো রাগ নেই, না আছে কোনো উত্তেজনা। সে মার্জিত সঙ্গীত গলে বলল, ওয়ালাইকুম সালাম। আপনাদের তথ্যের উৎস বেশ চটপটে বোঝা যাচ্ছে, তবে দুঃখিত, ভেতরে কোনো ফুটেজ নেওয়া যাবে না। এটা একটা পারিবারিক আইন প্রক্রিয়া চলছে। যেহেতু বিষয়টা এখন পুরোপুরি আদালতের এখতিয়ার, তাই এই মুহূর্তে কোনো অফিসিয়াল মুভমেন্ট দেওয়া বা ঘরের ভিতরে আপনাদের প্রবেশ করতে দেওয়া আইনত বা নীতিগত কোনোটাই নয়। দ্বিতীয় সাংবাদিক কিছু বলতে নেবে তার আগে নাজিব তাকে থামিয়ে দিল। দেখুন, কোর্টের একজন মেজর হিসেবে আমি শৃঙ্খলা পছন্দ করি, আর দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আপনারা নিশ্চয়ই আইনকে সম্মান করবেন। পুলিশ ভেতরে তার দায়িত্ব পালন করছে। আশা করি এর চেয়ে বেশি কিছু এই মুহূর্তে আপনাদের জানার প্রয়োজন নেই। আপনারা দয়া করে এবার আসতে পারেন। একজন মাথা নেড়ে বলল, জি ঠিক আছে স্যার, আমরা তাহলে বাইরে অপেক্ষা করছি। নাজিব সৌজন্যমূলক মাথা নেড়ে ভেতরে চলে গেল। এসবের কিছু যে প্রতিভার আয়োজন তা বুঝতে নাজিবের এক সেকেন্ড বিলম্ব হয়নি। মাহমুদ সাহেব উপর থেকে পুরো দৃশ্যটা দেখছেন। তার দুহাত কেবল উপরে জড়ো করা। মানুষটা নীরব দর্শক। তার কিছু বলার নেই, করার নেই। তার মনের ভিতর কোথাও একটা সূক্ষ্ম সুইয়ের মতো খচখচানি হচ্ছে। নিজেকে খুব একটা নির্দোষ মনে হচ্ছে না। সংসারে পাপ একা কেউ না, বাকিরা ভাগিদার হয়। রেহনুমা স্বামীর দিকে চেয়ে বলেন, তোমরা কি পাথর হয়ে গেলে? কিছু বললাম না। আচ্ছা, মানলাম আমার বোন একটা অন্যায় করেছে, মস্ত বড় অন্যায়। কিন্তু ২৬ বছর আগে এই মুহূর্তে একটা মানুষের মানসিক অবস্থা কেমন হয় সেটা কি একটু বিবেচনা করা যায় না? আর মানুষটা তো অনুতপ্ত। আল্লাহ যেখানে পাপী বান্দাকে মাফ করে দেন, সেখানে এই মেয়ের মন এত কঠিন কেন? কেস কাছারি করতে হলো। প্রতিভা ডানে বাঁয়ে না থেকে সোজা আইএসআইকে আদেশ দিয়ে তাকিয়ে আদেশে ছুঁয়ে বলেন, এএসআই সাহেব, প্রসিডিওর শুরু করুন। এক্সিকিউট রাবেয়া বেগমকে কাজটি দিলেন। নাজিবের ভেতরে আসতে ইচ্ছে করছে না, কিছু করতে পারছে না, আবার দৃশ্যটা সহ্য করতে যাচ্ছে না। অবশ্য কিছু একটা করতে না পারার তার ক্ষমতাই ঠেকবে না। বরং সে চাইলে মণিকে আজ জামিনে মুক্তি করে আনতে পারে। আইনের মারপ্যাচ সে ভালোই জানে। ২৬ বছর আগের অপরাধ লিমিটেশন অ্যাক্ট, তামাদি আইনের একটা ধারা আছে। সেখানে পুরনো অপরাধের ক্ষেত্রে মামলা করার নির্দিষ্ট সময়সীমা পার হয়ে গেলে আইনের কিছু ফাঁকফোকর তৈরি হয়। একজন চতুর আইনজীবী আর নাজিবের প্রভাব, এই দুটো মিলনে মনির জামিন মিলবে খুব সহজেই। কিন্তু নাজিব নীরব দর্শকের মতো চুপ রইল। মানুষের মনের ভেতরে একটা দাড়িপাল্লা থাকে। নাজিবের সেই পাল্লায় আজকে এক জমা হলো মনির প্রতি
আর আজন্ম ভালোবাসা, শ্রদ্ধা, আর মির্জাবাড়ির এত বছরের অহংকার, আর অন্য একটা পাল্লায় গিয়ে বসলো অতি সাধারণ একটা শব্দ মনুষ্যত্ব। নাজিব দেখতো ভালোবাসার পাল্লাটা কেমন যেন হালকা হয়ে উপরে উঠে যাচ্ছে, মনুষ্যত্বের পাল্লা ভারী। নিয়তি যখন কাউকে শাস্তি দিতে দেয় তখন আর আপনজনে হাত পা বেঁধে দেয়, নাজিবের হাত পা যেন অদৃশ্য সুতায় বাঁধা। মহিলা কনস্টেবল রাবেয়ার কবজিতে হ্যান্ডকাপ পরাতে পরাতে জয়নাবারা আত্মনাদ করে চিৎকার করে, থামো, তোমরা সব থামো। আমার মাইয়ের বদলে আমারে নিয়ে যাও, তাও আমার মাইয়েরে ছাড়ি দাও। ওই মাইয়া আমার জনম দুঃখিনী, না পাইলে সন্তান সুখ, না পাইলে স্বামী সুখ। পরের তরে আজীবন হাতেমগিরি কইরে গেল, আর আজও তাহার কপালে জুটল এই। ও আল্লাহ গো, এর চেয়ে তুমি আমার জানাজা কবজ করে নিতে পারতে। বুড়ির কণ্ঠে কান্নার কোনো অভিনয় ছিল না। মা হয়ে মেয়ের জন্য কাঁদে, তখন সেই কান্নার ওজন যে কতখানি তা ঘরের বাতাস টের পেল। কিন্তু জয়নাবারার পরবর্তী বাক্যগুলি সব সহানুভূতি ধুয়ে মুছে সাব নীল মুছে। তিনি আঁচলে মুখ দিয়ে চোখ মুছতে মুছতে আবার যোগ করলেন, আমার মায়ের কোনো দোষ নেই। প্রভাত থাইকা প্রভার মায়েরে, হ্যাঁ, সময় আমি সরাইছি। আমার রাবেয়া তো দরদি হইয়া বাচ্চা সমেত ওই মাইয়ারে একখানে থাকার ব্যবস্থা করেছিল। সেই বাচ্চার লাইগা আমার জামাই আবার নিকা করলো। সেই বাচ্চা না থাকলে জামাই যে আবার নিকা করবো না সেইটা কিরে কইব। তাই ভাইবা আমার মাইয়ের সুখের লেগে আমি সব করছি। ভাবছিলাম বাচ্চা থাকুক, আমার মাইয়ের কোল খালি না থাকুক, সংসারটা যেন ধইরা আমার মাই হয়। তোমরা শোনো, আমার মাইয়ের প্রভার মায়ের নামে কোনো বদনাম ছড়ায়নি। কথাগুলো বলে জয়নাবারা হাঁপাচ্ছেন, এক অদ্ভুত রকমের স্বার্থপর নির্লিপ্ততা। তিনি নিজের অপকর্ম স্বীকার করে নিলেন। প্রতিভা অবাক হলো না, সে ধারণা কিছুটা করছিল সুতো টানলে জট খুলবে। প্রভা এক টুকরো কঠিন হাসি হেসে বলল, বাহ, ওয়েল ডান, যেমন মা তেমন মেয়ে, কেউ কারো চেয়ে কম নেই। কাজের মানুষের ঘৃণিত কাজ দেখে নাজিবের মাথা নিচু হইল, আর কার কোন রূপ দেখা বাকিছে আল্লাহ জানে। নাজিব চুপ থাকতে না পারে ধারালো ছুরির মতো তীব্র ও কণ্ঠে বলে উঠল, মেয়ের সুখে রাজপ্রাসাদ গড়তে গিয়ে আপনি অন্য একটা মায়ের কোল খালি করলেন, তার সংসার পুড়িয়ে ছাড়খাড় করে দিলেন নানু। সেই পাপের তপ্ত বালিকার উপর দাঁড়িয়ে আপনার মেয়ে কি কোনোদিন সুখের দেখা পেয়েছে? পায়নি। কারণ অন্যের দীর্ঘশ্বাস আর চোখের জল মারিয়ে কখনো নিজের সুখ ঠিকানা বানানো যায় না। প্রকৃতি বড্ড নিষ্ঠুর, সে সুদে আসলে সব ফেরত দেয়। নিজের মেয়ের সুখ চেয়ে অন্য একটা মেয়ের ভবিষ্যৎ অন্ধকূপে ঠেলে দিতে আপনার মাতৃত্ব একটু কাঁপল না? আপনি মেয়েকে অন্যায় থেকে বিরত করার বদলে সেই পাপের চাদর আরও শক্ত করে জড়িয়ে ধরছেন। একজন আদর্শ মা তার সন্তানকে ভুল পথ থেকে আলোয় ফিরিয়ে আনে, আর আপনি আলোর পথ থেকে মনির হাত ধরে ধ্বংসের দিকে হেঁটে যাচ্ছেন। আপনি যা করেছেন সেটা অন্যায়, তবে আপনি যা করেছেন সেটি তার চেয়ে হাজার গুণ বড় একটা জঘন্যতম অপরাধ। আজ আপনাদের এই পরিণতি কোনো আকস্মিকতা নানু, এ হলো প্রকৃতির চিরন্তন বিচার। মায়ের জাত হয়ে আর এক মায়ের কোল খালি করার এই পাপের কোনো ক্ষমা হয় না নানু। বলে মুখ ফিরে নিল নাজিব। জয়নাবারার দম আটকে আসছে। তিনি বুকের উপর এক হাত রেখে মুখ হা করে শ্বাস নিচ্ছেন। রেহেনুমা কিছু বলার জন্য মুখ খুললেন না। অবাকা যেখানে যায় সাগর বুঝি সেখানে শুকিয়ে যায়। মহাকালের সেই প্রাচীন প্রবাদটা পৃথিবীর সব মানুষের ক্ষেত্রে না খাটলেও কিছু কিছু মানুষের লড়াটে বিধাতার অমুক লিখন হয়ে খোদাই করে যায়। তাদের গোটা জীবনটাই কেটে যায় এক অন্তহীন ও নির্মম ধৈর্যের পরীক্ষা দিতে। সুখ জিনিসটা তাদের কাছে চিরকাল এক দ্রুত মরুভূমির মরীচিকা। তপ্ত বালুচরের তৃষ্ণার্ত পথিক যেমন দূর দিগন্তে পানির আভাস দেখে মরীচিকার পেছনে ছুটে, এই মানুষগুলো তেমন একটুখানি শান্তি বেঁচে থাকার তাগিদে হাজারো কষ্ট, অপরাধবোধ, অনিচ্ছাকে গলার কাঁটা বানিয়ে মানিয়ে নিতে চায়। বুকের ভিতরে জমে থাকা দীর্ঘশ্বাস চেপে তারা একটু স্বস্তির শ্বাস ফেলতে চায়। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস, এই পৃথিবীর বুকে বুঝি তাদের জন্য কোথাও সুখের খতিয়ান লেখা থাকে না। সুখহীনা পোড়া ভাগ্য নিয়ে তারা কেবল ছুটে চলে একটু নিরাপদ আশ্রয় খুঁজে। পৌষের হাড় কাঁপানো শীত, চারপাশটা ঘন কুয়াশার চাদরে ঢাকা। এই নির্ঝুম রাতে রেল লাইনের ধার ঘেঁষে কালো পাথরে ছিটানো পথটায় হেঁটে চলছে এক সপ্তদর্শী রমণী। এক হাতে বুকের সাথে পরম মমতায় জড়িয়ে রেখেছে 2 বছরের কন্যা সন্তানটিকে, অন্য হাতে মলিন চটের ব্যাগ। শীতের তপ্ত বাতাস আর শীর্ণ কায়া কাঁপছে, ক্লান্ত পাজোড়া উঠতেই চাইছে না। প্রতিটি কদম যেন সে টেনে টেনে ফেলছে। বুক
ক্লান্তি আর অনিশ্চয়তা নিয়ে। হাতে চটের ব্যাগ আর যৎসামান্য সম্বল। নিজের জন্য দুটো সাধারণ তাঁতের শাড়ি আর দুটো ব্লাউজ পেটিকোট, আর বাদবাকি যা কিছু আছে সবটুকু কোলের উপর টুকটুকে মেয়েটার জন্য। মেয়েটার কয়েকটা ফ্রক, শীতের উমে ঢাকা ছোট ছোট সোয়েটার, কপালে টিপ দেওয়ার জন্য কাজলদানি আর এক কৌটো পাউডার। বিকেলে স্নান হলে তাড়াহুড়ো করে এই সামান্য জিনিসগুলো ব্যাগে পড়ছিল সে। আজ সে যে এই স্বল্প চেনা চারপাশ ছেড়ে চিরতরে চলে যাচ্ছে, তা কেবল সতীনের হাত থেকে পাওয়া স্বামীর ওই নিষ্ঠুর চিঠিটার কথার জন্য নয়। সে নিজেও নিজেকে বড্ড ছোট, বড্ড অপরাধী ভেবে গত 3-4 বছর মির্জাবাড়ির গ্রামের ওই নির্জন বাড়িতে পড়েছিল। এই ছোট ভাবটা তার নিজের ইচ্ছায় হয়নি। এই বিয়েতে তো তার নিজের কোনো সম্মতি ছিল না, কিন্তু দুনিয়া যার কোনো আশ্রয় নেই, যার মাথার উপর কোনো শক্ত খুঁটি নেই, তাকে যারা দয়া করে আশ্রয় দিয়েছে, তাদের সিদ্ধান্তের উপর কথা বলার সাধ্যই এই অনাথ মেয়েটির কোথায়? বিয়ের এই দীর্ঘ 3 বছরে প্রভার মা রাবেয়ার মুখোমুখি হয়েছিল না কখনো। অবশ্য হবেই বা কী করে? রাবেয়া তো তার বিয়ের পর আর গ্রামে পা রাখেনি, ইচ্ছে করে আসেনি। কোনো সুস্থ নারী তার সতীনের মুখোমুখি হতে চায় না। শাশুড়ি যখন একেবারে মৃত্যুশয্যায়, তখন শেষবারের মতো রাবেয়া গ্রামে পা রাখেন। আর তখনই রাবেয়ার আবার দেখা হয়, এবং শেষ দেখা হয়। না, একসাথে থাকালে রাবেয়া তার সাথে কোনো খারাপ আচরণ করছে, আবার সৌহার্দ্যপূর্ণ রূপ দেখেনি। রাবেয়া ছিল ভীষণ চুপচাপ আর গম্ভীর। সে নিজেই ছিল একটা জড়বস্তুর মতো, যার নিজের কোনো কারার অধিকার নেই। এতগুলো দিন পর সেই মুহূর্তেও সে রাবেয়ার মুখোমুখি দাঁড়ালো। তার ভিতরে অপরাধবোধটা চিরচির করে বাড়তে লাগলো। অথচ 80 দশকের সন্তানের জন্য পুরুষ মানুষ দ্বিতীয় বিয়ে করাটা সমাজে খুব একটা অস্বাভাবিক বা নতুন কিছু ছিল না। ধর্মীয় বিধি অনুযায়ী স্ত্রীর অনুমতি নিয়ে সবার সামনে অধিকার নিশ্চিত করতে পারলে 4টি বিয়ে পর্যন্ত জায়েজ ছিল। এদিকে রাবেয়া অধিকার অনিচ্ছা সত্ত্বেও ভাগ বসানো এই গ্লানি তাকে পীড়া দিত সর্বদা। অবশ্য রাবেয়ার প্রতি তার কৃতজ্ঞতা ছিল অঢেল। তাই তো রাবেয়া যখন স্বামীর নামে আসা সেই বুকু চিঠিটা তার সামনে ধরল, এক মুহূর্তের জন্য তাও অবিশ্বাস করেনি। চিঠির সেই নির্মম কথাগুলো বিশ্বাস করে নিয়ে রাবেয়ার দেওয়া বাড়ি ছাড়ার প্রস্তাবে সে বিনা বাক্যে রাজি হয়ে যায়। এই সংসার তো তার কাছে এক নামমাত্র মায়া ছাড়া কিছুই ছিল না। তাই এই মায়াহীন সংসার ছাড়তে বিন্দুমাত্র কষ্ট হলো না। তবে সে নিজের কলিজার টুকরো কোল জুড়ে থাকা মেয়েটিকে ছাড়তে রাজি হয়নি। রাবেয়া যখন তাকে অন্য কোথাও একটা নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিল, তখন প্রভার মার 2 চোখ ভরে কৃতজ্ঞতা প্রকাশ করলো। একা একটা মেয়েকে, তার উপর দুগ্ধপোষ্য শিশুকে নিয়ে সেই বিশাল অন্ধকার দুনিয়ায় কোথায় গিয়ে দাঁড়াবে? বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে সে রাবেয়ার দেওয়া ঠিকানা দেখে রওনা হতে রাজি হলো। বিদায় বেলার আগে সে রাবেয়াকে কথা দিয়েছিল, সে কখনো মির্জার বাড়িতে ফিরে আসবে না, আর না কোনো দাবি নিয়ে দাঁড়াবে। তার নতুন ঠিকানা যেন কোনোভাবে প্রভার বাবাকে জানানো না হয়। চোখে থই থই জল আর কণ্ঠে একরাশ অনুতপ্ত নিয়ে সে রাবেয়াকে বলছিল, আমাকে আপনি ক্ষমা করে দিন বাবু। আমি যদি আপনার সাজানো সংসারের মাঝে এভাবে চলে না আসতাম, তবে হয়তো আজ আপনার মনে এত কষ্ট হতো না। এই ছিল রাবেয়ার সাথে তার শেষ দেখা। এরপর কোনোদিন না হয়েছে দেখা, না হয়েছে কথা। রাবেয়া যে কোনোদিন মাহমুদকে তার ঠিকানা দেবে না, সেই গভীর চাল এই বোকামে সরল মেয়েটা টেরই পায়নি। রাবেয়ার উদ্দেশ্য সফল হয়েছিল, কিন্তু বিধাতার লিখনকে খণ্ডাবে। এরপর জীবন জায়গা এক অন্ধকার আবর্তে ঘুরল। রাবেয়া নিজেও আর কোনোদিন ওই অভাগী আমের আটির মতো তুচ্ছ মেয়েটির ঠিকানা খুঁজেনি। মেয়েটি আসলে কি হয়েছিল তা আজ অবধি এক গভীর ধোঁয়াশায় ঢাকা। গ্রামের বড় বাট্টা পেরিয়ে খানিকটা এগিয়ে গেল রেললাইন। ঝকঝকে শব্দ তুলে সকাল বিকেল রাতে সেখান দিয়ে ট্রেন ছুটে এসে ঠিকানা আর কাগজটা শাড়ির চুলে গিঁট দেয়। আর মনে একরাশ ভীরু সাহস নিয়ে সপ্তদশী রমণী রাতের আধারে স্টেশনের দিকে আসছে। রাত 9টার দিকে ডাউন ট্রেন যায়, সেই ট্রেনে তাকে উঠতে হবে। রেল লাইনের দুধারে নির্জন রাস্তা, তার ঘন ঝোপঝাড় আর টোলকর্মী গাছের ঠাসা। শীতের রাতে সেখানে থেকে ঝিঝি পোকার একটানা ডাক ভেসে আসছে, যা পরিবেশটাকে আরও বেশি ভুতুড়ে করে তুলছে। এর মাঝে হঠাৎ করে যেন এক যমদূত, এক নরপশু তার উপর হামলে পড়ল।
ঝোড়ের আড়ালে টোলকর্মী গাছের গা ঘেঁষে এক লোক দাঁড়িয়ে বিড়িতে গাঁজা ফুঁকছিল। হঠাৎ এই নিষুধ রাতে একটা মেলি অবয়ব দেখে তার ভিতরে সুপ্ত কামড়ে খুব তীব্র তাড়না দিয়ে উঠল। লোকটা বিড়িটা ছুঁড়ে ফেলে এক লাফে এসে মেয়েটার পথ অবরোধ করলো। মিনিট দুয়েকের মধ্যে ঘটে গেল এক চরম অনর্থ। আকাশের চাঁদটা দুদিন ধরে মেঘের আড়ালে লুকিয়েছে। আজ ঘোর অমাবস্যা, চারপাশটা নিকষ অন্ধকারে ডুবে আছে। তবে আকাশের দু একটা তারা দূর গায়ে বাড়ি থেকে আসা টিমটিমে হ্যারিকেনের আলোয় সামান্য একটু দৃশ্যমান চারপাশ। আর এই আবছা আলোয় রেললাইনের ধূসর রাস্তাটা মুহূর্তের মধ্যে ভেসে এলো তাজা লাল রক্তে। 2 বছর ছোট্ট মেয়েটা লাইনের পাশে দাঁড়িয়ে দু হাতে চোখ ডলতে ডলতে গলা ফাটিয়ে চিৎকার করছে। আর তার অসহায় মা কী থেকে কী হয়ে গেল তা ঠিক ঠাউর করে উঠতে পারছে না। নিজের সম্ভ্রম আর ইজ্জত বাঁচাতে সে সাধ্যমতো ধস্তাধস্তি করলো, কিন্তু ওই হিংস্রমান শক্তিমান নরপশুর সাথে জীর্ণশীর্ণ 17 বছরের মেয়েটা পেরে ওঠা কি এতই সহজ? লোকটা মেয়েটার 2 হাত পাথরের মতো শক্ত করে চেপে ধরে তাকে মাটির সাথে পিষে ফেলছিল, মুখের গলার মাফলারটা দিয়ে বেঁধে ফেলছিল। তার চিৎকার শব্দ যেন শোনা যায় না। বসত বাড়িঘর এখান থেকে ঢের দূরে। এই শীতের রাতে কে বা বেরোবে? এদিকে মায়ের এই অবস্থাকে বাচ্চা মেয়েটা কাঁদতে কাঁদতে এগিয়ে গেল। তার ছোট কুটি কুটি হাত দুটো দিয়ে নরপশুর চুল খপ করে চেপে ধরে আধো আধো গলে চেঁচালো, তার মা, মা। বাচ্চার এই গগনবিদারী চিৎকার নরপশুর নোংরা কাজে ব্যাঘাত ঘটল। সে চরম বিরক্ত হয়ে শাড়ির আঁচল টান মেরে সরানোর চেষ্টা করলো। এক হাত দিয়ে বাচ্চাটাকে সজোরে একটা ধাক্কা মারে ছিটকে গিয়ে পাথরের উপর পড়ল ছোট্ট শিশুটি। নিজের কোলে শিশুর উপর এই অস্বাভাবিক অত্যাচার দেখে যেন ওই অসহায় মায়ের ভিতরে অবলা নারীটি এক মুহূর্তে জেগে উঠল। তার চোখের মণি দুটো এক হিংস্র বাঘিনীর মতো জ্বলে উঠল। এতদিন দুর্বল রোগা শরীরে যেন পৃথিবীর সমস্ত শক্তি এসে ভর করল। সে খ্যাপাটে হয়ে গেল। নরপশুর একটুখানি অসাবধানতার সুযোগ নিয়ে নিজের ছাড়া পাওয়া একটা হাত দিয়ে রেললাইনের ধার থেকে ধারালো ছোট ছোট পাথর মুঠে পড়ে নিল। তারপর সমস্ত শক্তি দিয়ে সেই পাথর দিয়ে অনবরত কিল ঘুষি মারতে লাগলো লোকটার চোখ বরাবর। চোখের ওপর তীব্র আঘাত। নরপশুর যন্ত্রণায় বিকট আর্তনাদ করে উঠল। সেই সুযোগ রমণী ঝটকা দিয়ে উঠে বসল এবং লোকটার মাথাটা ধরে রেল লাইনে লোহার শক্ত পাটাতনে সজোরে ঠুকতে লাগলো। একবার, দুবার, তিনবার। এক পর্যায়ে লোকটি নিথর হয়ে গেল, জ্ঞান হারালো। ঠিক তখনই চারপাশ কাঁপিয়ে রেল লাইনের হেডলাইটে তীব্র আলোয় আলোকিত হয়ে এলো পুরো চত্বর। দূর থেকে ট্রেনের হুইসেল শোনা গেল। সপ্তদশী রমণী এক মুহূর্তে সময় নষ্ট না করে বাচ্চাকে কোলে তুলে নিয়ে বুকের সাথে শক্ত করে জড়িয়ে দিল। ট্রেন যত এগিয়ে আসছে বাচ্চার সুরক্ষার কথা ভেবে সে তৎক্ষণাৎ পেছনের ঘন ঝোপঝাড়ের দিকে সরে গেল। ঝকঝকে শব্দ তুলে বিশাল ট্রেনটি তীব্র গতিতে ওই রেললাইন পার হয়ে গেল, আর সাথে করে নিয়ে গেল লোহার লাইনে পড়ে থাকা সেই নরপশুর দেহখানি। তাকে পোষণ করে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে গেল। ট্রেনটা চলে যাওয়ার পর লাইনের উপর পড়ে থাকা বীভৎস দৃশ্য দেখে ওই রমণীর মনে একটু মায়াদয় হলো না, না কোনো অনুশোচনা। বরং তার মনে হলো মানুষরূপী এমন একটা পশুকে দুনিয়া থেকে চিরতরে নিঃশেষ করতে পেরে জীবন অন্তত একটা হলেও পুণ্যের কাজ করতে পারে। কে বলতে পারে, আজ যদি সে একে না মারত তবে কাল পশুটা অন্য কোনো অবলার না মেয়ের উপর ঝাঁপিয়ে পড়তো, অন্য কোনো মেয়ের কোল খালি করতো, না বা কারো সম্ভ্রম লুটে নিল। ট্রেনটি চলে যাওয়ার পর চারপাশটা আরও নিঝুম হয়ে গেল। কিন্তু যখনই অন্ধকার পুড়ে আরেক জম হাজির হলো সেখানে। সফেদ রঙের একটা সুতি শাড়ি, বাঙালি স্টাইলে পরিপাটি পরা, বয়স 55, শরীরটা বেশ শক্তপোক্ত জাত রেলগরম। পৌরমহিলা ধীর পায়ে এগিয়ে এলেন রেললাইনের দিকে। শরীরের উপরে ছিন্ন বিচ্ছিন্ন রক্তমাখা লাশ। তারপর সপ্তদশী মেয়েটির পরনে এলোমেলো শাড়ি, বিধ্বস্ত অবস্থা। অভিজ্ঞ চোখের পলকে যা দেখলেন তিনি এক পলকে বুঝিলেন। ওই দৃশ্য দেখে ওনার কুটিল মস্তিষ্ক নিজের উদ্দেশ্য হাসিল করার পথটা যেন আরও সহজ হয়ে গেল। আসলে তিনি এসেছিলেন অন্য উদ্দেশ্যে, নিজের মেয়ের সংসারের সুখের কথা ভেবে। দরকার হলে হাতে পায়ে ধরে হলেও বাচ্চার মাকে রাজি করিয়ে বাচ্চাটাকে নিজের সাথে নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেছে। তিনি হাতে পায়ে ধরার সেই আদিম পথ বাদ দিয়ে এক নতুন ও ভয়ানক চাল চালল। পৌর জয়নাপাড়া ওই সপ্তদশী রমণীর অবশ মনের ভিতর
অতি সূক্ষ্ম ভয়ের বিষাক্ত বীজ বপন করতে শুরু করলো। তিনি ফিসফিসে ভয়ার্ত গলা বলল, সর্বনাশ করেছিস, এক্ষুনি খুন করছিস তুই। এইবার তোর পুলিশ ধরবে, ফাঁসির কাঠে ঝুলাইব। পুলিশের হাত থেকে তোর নিস্তার নেই। এমনিতে ধস্তাধস্তি আর আতঙ্কে মেয়েটা ঝিমঝিম করছিল। জয়নাবারের এই ফাঁসির ভয়ের কথা তার চোখের চারপাশে সামান্য দুলতে লাগলো। হঠাৎ করে গা গুলি উঠল, আর সে সামলাতে না পারে গল গল করে বমি করে দিল। শরীরটা একদম ছেড়ে দিয়ে সে নিস্তেজ হয়ে মাটির উপর বসে পড়ল। জয়নাবাড়া এবার রূপ পাল্টালেন। তিনি কৃত্রিম মায়ে কুমিরের কান্না কেঁদে বাচ্চা মেয়েটার দিকে তাকালেন। অন্তত ধূর্ত করে বললেন, মা একজন খুনি। এই থেকে যাই না, এই মাইয়াটা বড় হবে। তবে তার ভাষ্যমতে কি থাকবে ক দেখি? তুই তো এখন ফেরারি আসামি। এই বাচ্চাটা নিয়ে তুই কোন অন্ধকারে ঘুরবি? তার চেয়ে এই নিষ্পাপ মায়ের থাক না সৎ মায়ের কাছে, যেখানে তার বাপ আছে, বড় বাড়ি আছে, কোনো কিছুর অভাব হইব না। রাবেয়া যেভাবে নিজের কলিজার মতো আগলে রাখবে এটা তুই নিজেও জানিস। প্রভার লেগে এর চেয়ে সুন্দর ভবিষ্যৎ তুই পাবি। মাটির উপর বসে থাকা প্রভার মা শূন্য চোখে চেয়ে রইল। জয়নাবাড়া কিছু কথা তো মিছে নয়, সে তো আসলে একজন খুনি। কীভাবে এই বাচ্চা সুন্দর স্বাভাবিক জীবন দিবে? আর ঠিক সেই চরম মানসিক বিপর্যয়ের মধ্যে দুদিন ধরে মনের ভেতরে জমে থাকা এক তীব্র সন্দেহ তার কাছে এক নিমেষে প্রকট হয়ে ধরা দিল। সপ্তদশের মনে স্পষ্ট টের পাচ্ছে তার ভেতরে অন্ধকারে জঠরে আরও এক নিষ্পাপ মাসুম শিশু একটু একটু করে বড় হচ্ছে। 3 মাসের বেশি সময় ধরে তার ঋতুস্রাব বন্ধ। এই ঋতুচক্র চিরকালীন অনিয়মিত বলে প্রথমে সে বিষয়টাকে পাত্তা দেয়নি, কিন্তু এখন চরম বিপদের দিনে মায়ের গর্ভে বেড়ে ওঠা সেই ভ্রূণ যেন জানান দিল নিজের অস্তিত্ব। মায়ের মন বলে কথা। প্রকৃতি এই মহাসত্য সবার আগে টের পেল। সব মিলিয়ে অথলান্ত অথই দড়িয়ে গিয়ে পড়ল অসহায় মেয়েটা। একদিকে 2 বছর অবুঝ মেয়ে, অন্যদিকে পেটের এই নতুন বোন। সে কোথায় যাবে, কি করবে? জয়নাবাড়া তাকে অভয় দেওয়ার ভান করলো, বলল, তুই এক কাজ কর, তুই পালায় যা, অনেক দূরে চলে যা, যেখানে পুলিশের চোখ যাবে না। আর এই খুনের কথা খোদার কসম এই জয়নাবাড়ার মুখ থেকে কাকপক্ষে কোনোদিন জানবে না। তোর মাইয়া আমার মাইয়ের কাছে রাজকন্যার মতো থাকবে। ক্লান্তি, অবসাদ আর পেটের ভেতরে নতুন জীবনের অস্তিত্ব রমণীর শরীর আর মন দুটোই ভেঙে পড়ল। সে সত্যি রাষ্ট্র আর আইনের উপর ফাঁসির দড়িকে ভয় পায়। জয়নাবাড়া নিজের শাড়ির আঁচল পেতে ভিক্ষাস্বরূপ প্রভার মাকে বললেন প্রভাকে তার মেয়ের কাছে ফিরিয়ে দিতে, কারণ এই বাচ্চা না দেখলে জামাই মামু যে আবার একটা বিয়ে করে নেবে না তার কি গ্যারান্টি? নিজের মেয়ের কোল খালি, তাই সতীনের মেয়েকে দিয়ে সেই কোল ভরাতে চান তিনি। একদিকে খুনের চরম পরিণত ভয় আর অন্যদিকে বাচ্চার সুন্দর ভবিষ্যৎ, এক মায়াবী ইমোশনাল ফাঁদ। দুটো মিলে প্রভার মনের সমস্ত সাহস এক গুড়িয়ে দিল। চারপাশে হতাশার ঘোর অন্ধকার ডুবিয়ে গেল। চোখের জল মুছতে মুছতে প্রভার মা অবশেষে প্রভার নিথর শরীরটিকে জয়নাবাড়ার হাতে তুলে দিলেন। ততক্ষণে অবুঝ প্রভা মায়ের বুকে ওমে লেপ্টে থেকে কখন যে ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছিল। জয়নাবাড়া ঘুমন্ত প্রভার মাথায় সপ্তদশী মায়ের কম্পিত হাতটা রাখলেন, অতঃপর এক কঠিন সত্য জুড়লেন, তবে একটা কথা মনে রাখবে ছুরি, কখনো কোনোদিন প্রভার সামনে নিজের মায়ের পরিচয় দাবি নিয়ে আসবি না। এই পরিচয় যেন চিরকালের জন্য মাটি হয়ে যায়। ঘুমন্ত প্রভা যখন মায়ের কোল থেকে জয়নাবাড়ার অচেনা করে যাচ্ছিল, তখন বুঝি অদৃশ্য নারীর টানে ঘুমের ঘরে ডুকরে কেঁদে উঠল। আর সেই নিঝুম অন্ধকারে রেল লাইনের পাশে দাঁড়িয়ে এক অসহায় ভাগ্যহীনা মা নীরবে নিজের চোখে শেষ অশ্রুটুকু বিসর্জন দিতে লাগলো। আর তার চারপাশে তখন কুয়াশা চেয়ে এক গাঢ় জমাট বাঁধা অন্ধকার ঢেকে এলো। অন্ধকারে একটা বাচ্চা মেয়ে হাত পা ছুড়ে কান্না করছে। সেই কান্নার শব্দে মিশে আছে এক চিরন্তন আকুতি, মা মা করে কাঁদছে। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো ফজরের আজানের সুমধুধ্বনি। ঘুমের মধ্যে ধড়ফড় করে বিছানায় উঠে বসলেন তাহুরা। বুকের ভিতরটা কামড়ে হাঁপানোর মতো ওঠানামা করছে তার। চোখের কোণ বেয়ে দুফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ে চিবুক বেয়ে। বুকটা আজও কেমন হু হু করে ওঠে। এক আকাশ শূন্যতা ছেয়ে এগিয়ে যাচ্ছে চারপাশে। কিছুক্ষণ নিথর মতো থম মেরে বসে রইলেন তিনি। তারপর অশান্ত মনটাকে শান্ত করার তাগিদে ঘরের কাঠের খিলটা আলগা করে সোজা কলপরে গিয়ে দাঁড়ালেন। চাপকল চেপে উঁচু সারলেন। ঘরে ফিরে জায়নামাজ বিছিয়ে নিজে সেজদায় গেলেন। তখন তার সমস্ত সত্তা জুড়ে কেবল এক নীরব প্রার্থনা। এই স্বপ্ন তিনি যে এর আগেও বহুবার দেখেছেন।
আর সেদিনে দেখেন, যেদিনে বুকটা চিরে সেই নারী ছাড়া বড় মেয়েটার কথা মনে পড়ে। মেয়েটা কেমন আছে, কত বড় হয়েছে, দেখতে কেমন হয়েছে, খুব জানতে ইচ্ছে করে তার। বড্ড ইচ্ছে করে একবার চোখের দেখা দেখতে, একটুখানি বুকের রোমে জড়িয়ে ধরে কপালে চুমু খেতে। কিন্তু তা তো হবার নেই। মেয়ের মঙ্গলের জন্য, তার সুন্দর ভবিষ্যতের কথা ভেবে সে সেদিন মেয়ের মাথায় হাত রেখে আজীবন কসম কেটেছিলেন তিনি। তাহুরা তখন অশ্রুসিক্ত চোখে মোনাজাতের শেষে হাত দুটো মুছে নিয়ে বললেন। তক্ষুনি ঘরের দাওয়ায় আলগা পায়ের শব্দ হলো। খাবারের মেজো বউ জামিলা দরজায় ওপাশ দিয়ে উঁকি দিচ্ছেন। শুনছো, আব্বা ডাকছে তোমায়। কাঠের জানলা ফাঁক ফোকরা টিনের বেড়া ছোট ফুটো গলে সকালে সোনাঝরা মিষ্টি রোদ ততক্ষণে ঘরের মেঝেতে জাদুঘরের মতো আলো ছায়ার নকশা এঁকে দিচ্ছে। জায়নামাজে বসে বসে আছেন, তার কোনো হিসাব নেই তাহুরা। ঘরের দোর খুলে দাওয়া এসে দাঁড়াতে একপাশ একদম ফকফকা। মুরগিগুলো একপাশে ডানা ঝাপটে এদিক ওদিক ঘর ঘুরে বেড়াচ্ছে। বাইরে গোয়ালঘর থেকে ভেসে আসা বালতিতে দুধ দহনো একটানা ঝমঝম শব্দ। তাহুরা মাথায় আঁচলটা একটু টেনে কপাল অবধি নামলেন। সামনে ঘাড় কাত করে অন্তত মৃদুসে বললেন, আব্বা কি ঘরে আছেন মেজো ভাবি? জামিলা মুখটা একটু বাঁকিয়ে উদাসীন করে বলল, পুকুরের পাড়ে মাচার উপর বসে আছেন। তাহলে নম্রভাবে আচ্ছা বলে পা বাড়ান। ঠিক তখনই জামিলা পেছন থেকে বলে, শোনো। তাহুরা থমকালেন। জামিলা কৌতূহল চেখে আব্বা কি বলবেন, কিছু কি জানো? তাহুরা দুপাশে আলতো করে মাথায় নিল, অর্থাৎ তিনি কিছু জানেন না। এর মধ্যে আঙ্গুলে কালো দাঁতের মাজন দিয়ে ঘষতে ঘষতে এগিয়ে এলেন বাড়ির মেজ বউ মাজেদা। তার ছোট ছোট চোখ দুটো চিরকালে এক কুটিল চায়নি। তাহুরার দিকে এক পলক তেরছা চোখে তাকিয়ে তিনি নিজেই কেড়ে নিলেন। তোমার মেয়ের বিয়ের ব্যাপারে নিশ্চয়ই কিছু বলবেন। শোনো বাপু, তোমার মেয়ে বিয়ে নিয়ে আমাদের মাথা ব্যথা কোনো কালে ছিল না, আজও নেই। তবে আমার ছেলে বিয়ের ব্যাপারে মা হিসেবে আমার তো একটা মাথা ব্যথা থাকবে। কত করে বললাম, মেয়ে লেখাপড়া করছে, করুক, আরও করুক। তাই বলে মেয়ে মানুষ হয়ে পুলিশে যাবে? দুনিয়ার কোনো চাকরি বাকরি ছিল না, সেসব না ঢুকে গেল পুলিশে। তার উপর শুনছি গোয়েন্দা পুলিশ। একটু দম নিয়ে বড় বউ মাজন জড়াতে জড়াতে আঙ্গুলে চেয়ে বলল, শোনো তাহুরা, আমার জাবিরের জন্য ও মেয়েকে আমি ঘরের বউ করে আনতে পারবো না। আমার সহজ সরল শান্ত ছেলের জন্য ওই উগ্র পুলিশি মেয়ে একদম যায় না। বড় বউয়ের এক ছেলে এক মেয়ে, মেয়ের বিয়ে হয়ে গেছে। মেজো বউয়ের দুই মেয়ে, একটার বিয়ে হয়ে গেছে আর একটা ইন্টার পড়ে। বড় জায়ের এই এক ছেলে নিয়ে সারাদিন আধিকে তার অহংকারে জামিলার সহ্য হয় না, গায়ে কাটা দিয়ে। সে সুযোগ পেলে মুখ টিপে হাসলো, অন্তত সূক্ষ্ম একটা খোঁচা মেরে বলল, মেয়ে কত নাম করা বড় জায়গা থেকে পড়াশোনা করছে, তার উপর এখন ডিবি অফিসার, তার সাথে ডিগ্রি পাশ করা আমাদের জাবির যে কোনো চাকরি বাকরি না পেয়ে শেষমেশ ক্ষেত খামারে কাজ দেখাশোনা করে, তার সাথে কি মেয়েটার মানায় বড় হবে? একটু ভেবে দেখুন। মেজ বউয়ের এই মোক্ষম চালের কথায় বড় বউয়ের মুখটা এক নিমেষে চুপসে গেল। নিজেকে বড় অপমানিত বোধ করলেন। তবে তিনি দমে যাওয়ার ভাবটা প্রকাশ না করে বরং মুখটা আরও বিকৃত করে কর্কশ বললেন, শোনো, আজ অফিস কোনো দেশের প্রধানমন্ত্রী হলে তার পিছনের অবদানটা তো আমাদেরই, নাকি মেজ বউ? আমাদের অন্ন বস্ত্র, আমাদের এই খাবারের টাকাতেই তো লেখাপড়া শিখে সে আজ বড় অফিসার হয়েছে, সেটা তো অস্বীকার করার কোনো পথ নেই। ও মেয়ে যদি নেমোকারক না হয় তবে কোনোদিন অস্বীকার করতে পারবে না। মেজবউ আড়ালে চোখ কপালে তুললেন। দুই জায়ের মধ্যে দাগ পড়লে সম্পর্ক এবারে নিত্যদিনের চেনা। বড় বউ আঙ্গুলে মাজন নিয়ে দাঁতে শেষ ঘষাটি করে হুকুম আসলো, শোনো তাওরা, আব্বা যদি তোমার মেয়ের সাথে আমার ছেলে বিয়ের কথা বলে তবে তুমি নিজের মুখে সরাসরি না করে দিবে। জানোই তো আব্বার মুখের উপর বাড়ি কেউ না করতে পারে না, না আমি না তোমার ভাইয়া। তবে আরেকটা পথ খোলা আছে, ওমে যদি পুলিশের চাকরি একেবারে ছেড়ে ছুড়ে এসমালি গায়ে ফিরে আসে তবে এই বিয়েতে আমার আর কোনো আপত্তি নেই। এখন কোনটা করবে তা বসে বসে ভাবো। অবশ্য ওই ঘাড়তারা মেয়ে মায়ের কথা মানবে বলে তো মনে হয় না। তাহলে কোনো উত্তর দিলেন না। একটা দীর্ঘশ্বাস ওর বুক ঠেলে বেরিয়ে এলো। তিনি ধীর পায়ে পুকুর পাড়ে এগিয়ে গেলেন। বাঁশ মাচার কিছু কচি বাঁশ হেলে মাচার উপর চমৎকার ছাউনি তৈরি করছেন। সেই পরম শীতল গাছের তলায় ধবধবে সাদা সুতি পাঞ্জাবি, মুখভর্তি সব ধবধবে সাদা দাড়ি নিয়ে এক বৃদ্ধ নিষ্প্রিয় চোখে পুকুরের পানির দিকে তাকিয়েছেন।
ওনার নাম আজিজ খা। এই প্রবীণ লোকটার কাছে তাহুরা ঋণের কোনো শেষ নেই। আচ্ছা, যদি সেই ঋণের দায় মেটাতে বৃদ্ধ তার নাতবউ হিসেবে প্রতিভাকে চেয়ে বসেন, তখন তাহুরা কি করবেন? কিভাবে ওনার মুখের উপর না বলবেন? 26 বছর আগে সেই কাল রাতে বিধ্বস্ত অসাড় শরীরে তাহুরা সেদিন ভুল করে হোক আর নিয়তির টানে হোক ডাউন ট্রেন উঠে পড়েছিল। শূন্য কোল, চারপাশে ঘোর অন্ধকার। এক চরম মানসিকতার ধাক্কায় ট্রেনের কামরাতে তার শরীর খারাপ হতে শুরু করেছিল। কয়েকবার গলগল করে বমি করার পর তিনি ট্রেনের মেঝেতে জ্ঞান হারিয়ে পড়েছেন। সৌভাগ্যবশত তাহুরা সেই বগিতে ছিল আজিজ খা। তিনি ছিলেন গ্রামের নামকরা এক হেকিম। টুকটাক চিকিৎসা হলে হাত জ্বর ছিল। মাঝরাতে একটা তরুণী মেয়েকে একা, তাও আবার এমন আশঙ্কাজনক অবস্থায় অবচেতন হয়ে থাকতে দেখে আজিজ খাঁর ভেতরে পিতৃ ব্যাকুল হয়ে উঠলেন। এই পৃথিবীতে সব মানুষ তো আর পশুর মতো হয় না। আজিজ খাঁ ছিলেন এক জলজ্যান্ত উদাহরণ। ওনার 3 ছেলে, কোনো মেয়ে নেই। মেজ ছেলে জন্মের পর অবশ্য একটা কন্যা সন্তান হয়েছিল, ফুটফুটে পরিমতো। কিন্তু সেই মেয়ে মাত্র 4 বছর বয়সে পানিতে ডুবে মারা যান। অবিকল মৃত মেয়ের অভাব যেন এই মেয়েটার মতো খুঁজে পেয়েছিলেন এই অর্ধ মৃত মেয়েটার মাঝে। বেঁচে থাকলে মেয়েটা আজ ঠিক এতটাই বড় হলো। ট্রেন যখন সেই রেস্টুরেন্টে থামলো, তাহলে তখন পুরোপুরি জ্ঞান ফেরেনি। চোখ মেলে কথা বলার মতো কোনো শক্তি ছিল না, বারবার মুছে যাচ্ছিল। এর মতো অবস্থায় একাকী একটা মেয়েকে স্টেশনে ফেলে যাওয়ার নিষ্ঠুরতা আজিজ খাঁ দেখাতে পারেনি। পরম মমতায় তিনি মেয়েটিকে নিজ বাড়িতে নিয়ে আসেন এবং কবিরাজ হিসেবে সুস্থ করে তোলেন। দিন দুয়েকের মাথায় তাহুরা যখন কিছুটা ধাতে পেল, তখন জীবনে সেই নির্মম পরিণতির কথা সংক্ষেপে প্রবীণ মানুষটিকে জানালেন। সব শুনে আজিজ খাঁ কোমল স্বরে জিজ্ঞেস করলেন, তুমি কি আবার ওই সংসারে আবার ফিরে যেতে চাও মা? তাহুরা দুচোখ ভরে ফেলে ফুপিয়ে কেঁদে ওঠেন, না, সেখানে পা ফেলার চিরতরে বারণ। আমি কারো জোরেই ফিরব না। আমার স্বামী তো আমাকে তালাক দিয়েছে। সব পথ আমার বন্ধ হয়ে গেছে। সবচেয়ে বড় কথা, মেয়ের মাথায় হাত দিয়ে কসম কেটে এসেছে। এখন তার বেঁচে থাকার একমাত্র চালিশের শক্তি হলো তার পেটের ভিতরে একটু একটু করে বেড়ে ওঠা সেই ছোট্ট বোন। আজিজ খাঁ সেদিন সমাজ আর লোকলজ্জার তোয়াক্কা না করে তাহুরাকে নিজের পালিত মেয়ে স্বীকৃতি দিয়েছিল। তাহুরার ব্যাপারে কিছু কথা এবং বাড়ির সদস্যদের কাছে লুকিয়েছিল। গ্রামে আজিজ খাঁর প্রতিপত্তির সম্মান ছিল আকাশচুম্বী। তাই কিছুদিন হলো গায়ের লোক যখন তাহুরা অন্তঃসত্ত্বার কাজ জানতে পারে, তখন পেছনে দুই একটা কানা ঘুষালে সামনাসামনি কিছু বলার সাহস পায়নি। বাড়ির বউরা তাহুরাকে কোনোদিন মন থেকে মেনে নিতে পারেনি। আজিজ খাঁর 3 ছেলে অবশ্য তাহুরাকে নিজের আপন বোনের মতো স্নেহ করত। শুধু বড় আর মেজ বউ সুযোগ পেলে একটু তেষ্টা কথা শোনাতো। শ্বশুরের ভয়ে ওরা খুব একটা সুবিধা করতে পারত না, কারণ এই বাড়ি 150 বিঘা জমি, গোলা ভরা ধান আর গোয়াল ভরা গরু, সবই যে ওই এক বৃদ্ধের নামে। তাহলে যখন মাচার নিচে দিয়ে আরও কয়েক কদম এগিয়ে গেল, তখন কোত্থেকে যেন তাহুরা যখন মাচারের দিকে থেকে আরও কয়েক কদম এগিয়ে গেল, তখনই কোত্থেকে বাবুমামা হন্তদন্ত হয়ে হাজির হলেন। ওনার হাতে একটা মোবাইল। আজিজ খাঁ 3 ছেলের মধ্যে সবচেয়ে ছোটজন হলো বাবু। তাকে জন্ম দিতে গিয়ে ওনার মা মারা গিয়েছিলেন। মাতৃহীন ছেলেটাকে আজিজ খাঁ একটু বেশি আহ্লাদ আর ছাদ দিয়ে বড় করেছেন। ছেলেটা পড়াশোনায় মন দেয়নি, ইন্টারমিডিয়েট ফেল করে বাউন্ডুলে হয়ে ঘুরে বেড়াতো। সেই বাউন্ডুলে ছেলেকে 21 বছর বয়সে জোর করে বিয়ে দিয়েছিল আজিজ খাঁ, কিন্তু সে সংসার টেকেনি। ভবঘুরে স্বামীর সাথে কোন মেয়ে ভাই মানিয়ে নিতে পারে? মাত্র 6 মাসের মাথায় বউ বাপের বাড়ি চলে যায় আর ফেরেনি। এরপর বাবু মা আর কখনো বিয়ের পিড়িতে বসেনি। বাবুকে দেখে তাহুরা থমকে দাঁড়ায়। সকালের ওই সেই স্বপ্নটার পর তার মনটা কেমন খাঁজ করছে, এক অজানা আশঙ্কায় বুক কাঁপছে। তাহুরা আর নিজেকে ধরে রাখতে না পারে ব্যাকুল গলায় শুধালেন, প্রতিভা ফোন করেছিল বাবু? তো তোমার সাথে কথা হয়েছে ওর? ও কেমন আছে? ভালো আছে তো আমার মেয়েটা? এক নিঃশ্বাসে একগাদা প্রশ্ন করে তাহুরা বাবুর মুখের দিকে চাইল। বাবু এবার কোনো চপলতা করলেন না। তিনি অন্তত গুরুত্ব ও বিষণ্ণতা ভঙ্গিতে নিজের মাথাটা দুপাশে নাড়লেন। ওনার মুখের অবয়ব স্পষ্ট বলে দিলেন, না বাবু, ঢাকা শহরে ওদিকের পরিস্থিতি মোটেও ভালো না। যারা জীবনে কখনো জেনে শুনে একটা পিঁপড়া মারেনি, তাদের অবচেতন মনটা বড্ড নরম ও তুলতুলে হয়। ভুলবশত কোনো অন্যায় বা পাপের ছায়া যদি একবার সেই মনে এসে পড়ে, তবে তার রেশটুকু তারা সহজে মুছে ফেলতে পারে না। এক অদৃশ্য চাবুক অনবরত ওদের পিঠে পড়তে থাকে।
বুকের ভেতর অপরাধবোধের উইপোকা ডানা মেলে, যা তলে তলে মানুষকে কুড়ি কুড়ি খায়। রাবেয়ার অবস্থা ঠিক তেমনই। সারাদিন কেমন যেন একটা ঘোরের মধ্যে পাথরের মতো বসে থাকতেন। মায়ের তীক্ষ্ণ চোখ ফাঁকি দেওয়া পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। জয়নাবাড়া মেয়ের ছটফটানি আর খসখসে শুকনো মুখ থেকে প্রথম দিনে কিছু একটা ঠাউর গেছিল। ডাল যে কোথাও একটু কাল হয়েছে তা তার চিল শুকুনের বুদ্ধি ধরে পেয়েছিল। রাবেয়াকে একা পেয়ে জয়নাবাড়া একটু কড়া করে চেপে ধরলেন। মায়ের সে জাজেল জেরা মুখে রাবেয়া নিজের ভেতরে অপরাধের বোঝা চেপে রাখতে পারলেন না। কেঁদে কেটে ফুঁপিয়ে সব বলে দিলেন। কীভাবে স্বামীর পাঠানো ভুয়ো চিঠির ভয় দেখিয়ে এক বুক হীনমন্যতায় ভুগতে থাকা সরল তাহুরাকে আজকে ট্রেনে গা ছেড়ে দেওয়ার ঠিকানা পাঠানোর ব্যবস্থা করছে। সব শুনে জয়নাবাড়া কপালে হাত দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। মেয়ের এই উপচে পড়া অনুসন্ধান তার কাছে সেবাক নিরেট গাধামি বলে মনে হচ্ছিল। জয়নাবাড়া আর রাবেয়ার মতো নরম মাটির মানুষ নয়। তার মাথায় তখন এক কুটিল বুদ্ধির চাকা বনবন করে ঘুরতে লাগলো। রাবেয়াকে বিন্দুমাত্র টের পেতে না দিয়ে রাতেই এক কাপড়ে চুপি চুপি স্টেশনের দিকে রওনা হলেন। তার উদ্দেশ্য স্পষ্ট, প্রয়োজন তাহুরা হাত পা ধরে হলেও মেয়েটাকে কেড়ে নিয়ে আসা, যাতে মাহমুদ মির্জা বাচ্চার টানে আবার নিকা না করে। কিন্তু নিয়তি জয়নাবাড়াকে নিয়ে গেলেন অন্য এক ভয়ঙ্কর নাট্যপুঞ্জে। রেললাইনের ধারে ঘুরে যাওয়া সেই রক্তাক্ত কাল রাতে নির্মম সাক্ষী হলেন তিনি। কিন্তু নিজের মেয়ের সংসার নিষ্কণ্টক সুখের জন্য নিজের লোভী চাদরটা আরও শক্ত করে জড়িয়ে ধরে নিজেই মেতে উঠলেন এক নতুন ভয়ঙ্কর অন্যায়ে। পরদিন সকালে ভোরের আলো ফুটেনি। মির্জাবাড়ি গ্রামে এই শুনশান কাঠের বড় ঘরটা একা একা ঘুম ভেঙেছিল ছোট্ট বাবার। চোখ মেলে মাকে না পেয়ে অবুঝ শিশু হাত পা ছুড়ে ওলটপালট করে কাঁদতে শুরু করলে। ছোট্ট মেয়েটা সেই আকাশ পাঠানো গগনবিদারী আর্তনাদ ও গগনবিদারী চিৎকার চারপাশে ঘুমন্ত পাড়া প্রতিবেশীর কান খাড়া হইল। কাকভোরা মির্জাবাড়ির অন্তর্মহল উথাল পাতাল হতে থেকে একে একে গ্রামের মানুষেরা উঠোনে জড়ো হতে লাগলো। ঘরটা হাঁ হাঁ করছে। আলমারি কপট খোলা, যৎসামান্য কাপড়ে হাওয়া। এর মাঝে 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 বছরে খুকি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। ব্যাস, গ্রামের মানুষ উর্বর মস্তিষ্কেও ঘটনা কোনো কুলকিনারা পেতে আর বিন্দুমাত্র সময় লাগতো না। গ্রামের অলস মানুষের তো মুখরোচক গল্পের বড্ড অভাব। চারপাশের দেওয়াল ফিসফিসানি মুহূর্তেই মধ্যে খড়ের আগুনের মতো চৌত্রিশ চলল। মানুষের মুখে মুখে আলো বের হলো মুখরোচক কাহিনীগুলো। বাচ্চা মেয়েকে একলা ফেলে প্রভার মা নাকি শেষমেশ পরপুরুষের হাত ধরে রাতের অন্ধকারে পালিয়ে গেছে, না হলে একটা জলজান্ত মানুষ হুট করে বা যাবে কই। গ্রামের মোড়ল গাছের একজনের ঠোঁট উল্টে গাল চুলকাতে চিপি চিপি হলো, বলতে গেলেই তো 12 মাসে 13 মাস জামাই থেকে বাইরে চাকরি সূত্রে শহরে পড়ে থাকেন। 6 মাস পর পর ছুটিতে 2-4 দিন আসে। তা দিয়ে কি আর জোয়ান মানুষের মন ভরে? মেয়ে মানুষের একটা শারীরিক চাহিদা আছে না বাবু? এইভাবে আর কতদিন থাকা যায়? তাই হয়তো তলে তলে গোপনে পরকীয়া ভেদে কারো না কারোর সাথে ভেগেছে নিশ্চয়। পাশ থেকে আরেকজন চতুর লোক দাঁত দিয়ে নখ খুঁড়তে খুঁড়তে সায় দিলেন। এরপর একটু ফোড়ন কেটে চোখ গোল গোল করে বললেন, আরে ভাই, আসল কথা তো তোমরা জানোই না। আগের একদিন দুপুরে পাশের এক ছোকরার সাথে একে রাস্তার ধারে দাঁড়িয়ে কথা বলতে দেখেছিলাম। ওই যে ছেলেটা মাথায় কাপড়ের গাঁটারি নিয়ে গায়ে গায়ে কাপড় শাড়ি বেচে বেড়ায়, তাহরিকে তার কাছ থেকে শাড়ি কিনতে দেখেছিলাম বটে, তবে চাহনিটা সুবিধা ঠেকল না। ভালো করে খোঁজখবর নিয়ে দেখো গে, ওই নেড়ে কাপড়ের সাথে হয়তো রাতারাতি পাকার পড়েছে। কেউ বলল, হ্যাঁ হ্যাঁ, রূপের তো আর কম দেমাক ছিল না। আরেকজন যোগ করলো, নিজের পেটের সন্তানটারও মায়া হলো না। বাতাসে ভাসতে থাকা শত শত মানুষের নোংরা আর কাল্পনিক অপরাধে চারপাশটা ভারী হয়ে উঠল। কোনো এক অদৃশ্য জাদু বলে এক রাতের ব্যবধানে এক বুক অনুসন্ধানে ঘর ছাড়া এক অসহায় নিরাপদ মেয়ে গোটা মানুষের চোখে এক স্রষ্টা ও পুরুষগামী কলঙ্কিনী নারী। এইভাবে প্রকৃতির নির্মম পরিহাসে রুটে গেল। প্রভার মা কলঙ্কে লেপে পালিয়ে গেছে। ঢাকা শহরের মিন্টো রোডে 2 রুমের ছোট্ট একটা ফ্ল্যাটে থাকেন প্রতিভা। বেশ ছিমছিমে আর পরিপাটি। খুব একটা বেশি দিন এখানে পোস্টিং না হওয়ায় এখানে সরকারি কোয়ার্টার বুঝে পায় না, তবে খুব শীঘ্রই উঠে যাবে। প্রতিবার এই ফ্ল্যাটে বিন্যাসটা সাধারণ। দরজা গলে ঢুকতে প্রথম ঘর, একটা মাঝারি সাইজের সোফা সেট, আর দেওয়ালে ঘেঁষে কাঠের ছোট বুকশেলফ। আর প্রতিটা ঘর প্রতিবার শোবার ঘর। এক কোণে একটা খাট আর কাঠের কেবিনেট।
একটা ছোট্ট কিচেন আর একটা ওয়াশরুম। তবে ফ্ল্যাটের সবচেয়ে সুন্দর অংশ হলো মাস্টার বেডরুমের সাথে ব্যালকনিটা। সেই ব্যালকনি রেলিং ধরে দাঁড়িয়ে প্রতিভা ফোনে বাবু মামার সাথে একটু আগে কথা বললো। ঢাকার তপ্ত হাওয়া এসে চুলগুলো উড়িয়ে দিচ্ছে, কিন্তু তার মনে পড়েছে দূরে গায়ে সে চেনা খাবারই। প্রতিভা কাল দুপুরে এই ফ্ল্যাটে এসেছে মির্জাপুরের সেই ঝাড়ঝাপটা সামনে নিয়ে। একটু নিরালায় আশ্রয় প্রয়োজন ছিল। জয়নাবারের মুখ থেকে ২৬ বছর আগে সেই কাল রাতে সমস্ত নোংরা সত্যি সে নিজের কানে শুনেছে প্রবাস ও মির্জাপুরের লোকেরা। সত্যের ওজন বড্ড বেশি, যা হজম করে নিজেকে সামলাতে প্রতিবার নিজেরও কিছুটা সময় লাগছে। একদিকে নাতি জামাইয়ের চোখে তীব্র ঘৃণা ও তিরস্কার সহ্য করার ক্ষমতা বিদ্যার ছিল না। তার উপর রাতের প্রেশারে ওষুধটা খাওয়া হয়নি ওনার। অতিরিক্ত উত্তেজনা জয়নাবারা হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। গতকাল মির্জাবাড়ির সদর দরজা দিয়ে দুটো গাড়ি প্রায় একসাথে বেরিয়েছিল। একটি জয়নাবারাকে নিয়ে ছুটছিলেন হাসপাতালের দিকে, আরেকটি রাবেয়াকে নিয়ে যাওয়া হচ্ছিল থানার উদ্দেশ্যে। রাবেয়া অবশ্য এখনও কোর্ট চালান করা হয়নি, বিশেষ করে আইনি প্রক্রিয়ার কারণে তিনি এখনও থানার হেফাজতে আছেন। তবে আজ বিকেলে তাকে কেন্দ্রীয় কারাগারে চালান করে দেওয়া হবে। ওদিকে গত দুদিন ধরে প্রভার পেটে থেকে একটা মৃদু ব্যথা উঠছিল। বাড়িতে যে লঙ্কাকাণ্ড, তার উপর নিজের ভিতরে মানসিক ভাঙচুর, সব মিলে মেয়েটা প্রথমে কাউকে কিছু বলেনি, কিন্তু কাল রাতে ব্যথাটা আবার হলে বাধ্য হয়ে ডাক্তারের কাছে যোগাযোগ করে। যদিও ডেলিভারিটার দিন দেশে পড়েছিল, কিন্তু হঠাৎ অনিয়মিত ব্যথার কারণে ডাক্তার আজকে সিজারের সিদ্ধান্ত নিয়েছিল। অবশ্য আসার কথা হলো, বাচ্চার ওজন ও শারীরিক গঠন এখন একদম ঠিকঠাক। ওদিকে নিজের শান্ত ফ্ল্যাটে বসে সারারাত ধরে এক বুদ্ধি হেঁটেছে প্রতিভা। তাই তো সকালতে ফোন করে বাবু মামার কাছে। ফোনে গম্ভীর গলা বাবুকে শিখেছে মাকে যেন বলা হয় তার মেয়ে খুব অসুস্থ এবং হাসপাতালে আছেন। ওপাশ থেকে বাবু মা যেন আকাশ ভেঙে পড়লো, ভেবে চাকে করলো, হ্যাঁ ডাহা মিথ্যা কথা, আমি আপার মুখে এর উপর বলবো প্রতিভা মা জননী, আমার যে পাপ হবে। প্রতিভা ব্যালকনি গিলটে শক্ত করে ধরে মৃদু হাসলেন। মিথ্যে কেন হবে মামা? কথা তো একদিক থেকে ১০০ ভাগ সত্যি। মায়ের এক মেয়ে তো আজ সত্যি হাসপাতালে ভর্তি। বাবা বাবার আমতা আমতা করে আইগুই করতে লাগলো। সে না হয় বুঝলাম, একদিক দিয়ে সত্যি, কিন্তু তোমার মা যদি কেঁদে কেটে জিজ্ঞাসা করে হাসপাতালে কী হয়েছে মেয়ের, তখন কি মিথ্যে গল্প বলবো? বলবে পেটে ব্যথা। যে ব্যথা নয় মামা, খুব সিরিয়াস কথা। কথাটা বলে হালকা করে হাসলো প্রতিভা। তবে পরপরে সেই হাসি মিলিয়ে গেল। ওর চোখ দুটো ভীষণ মলিন। আকুল স্বরে বলল, আপু এত বড় একটা কাহিনীর পর ভেতর ভেতর মরে যাচ্ছে মামা। আমি শেষ মুহূর্তে আপুর সাথে মাকে দেখা করতে চাই। আপুর জীবনে এই চরম ও সুন্দর মুহূর্ত মা যেন পাশে থাকবে। মায়ের মাতৃত্ব যেন আপুর উপর পড়ে। প্লিজ মামা, তুমি আমার জন্য অনেক করছো, এই শেষ উপকারটুকু করো না। প্রতিবার ভেজা কণ্ঠের আকুলে বাবু মা ফেলতে পারলেন না। ওনার বাউন্ডারি হৃদয়ে তখন মায়া এসে ভর করলো। তাই তো ফোনটা হাতে নিয়ে একটু পর তাহুরের সামনে গিয়ে ঠিক দাঁড়িয়ে অভিনয় করলো, যতটুকু প্রতিভা শিখিয়ে দিয়েছে। এদিকে পুকুর ধারে মাচালে বসে আজিজকা প্রতিভাকে নিয়ে তাহুরকে কী বলতে চাচ্ছিল, কিন্তু সেই গুরুত্বপূর্ণ কথা তাহুরার কান পর্যন্ত না। নিজের কলিজার টুকরো মেয়ের হাসপাতালে ভর্তি, তাও আবার পেটে মারাত্মক তাই এই খবর শোনার পর পৃথিবীর কোনো মা স্থির হয়ে বসে থাকতে পারে না। তাহুরের পায়ের তলার মাটি যেন এক লহমে সরে গেল। ওনার চোখের সামনে তখন কেবল ভেসে উঠল প্রতিভার ফুটফুটে মুখখানি। ওনার মন নিজের তৈরি করা অদৃশ্য দেওয়ালে ভেঙে ঢাকা শহরের দিকে ছুটে যাওয়ার জন্য ছটফট করল। ঘড়িতে দুপুর 2:05। প্রান্ত পথের মোড়ে যেন আস্ত একটা গাড়ির মেলা বসেছে। প্রখর রোদ, তীব্র গরমে চারপাশে ভারী এই জ্যামের গোলকগুলোতে আটকে আছে রাকিব মোটর সাইকেলটা। বাইকের পেছনে বসে আছে প্রতিভা। আজ জিপির একটা গোপন স্কোয়ারে অভিযান চলছে। তারা এখন সেই স্পটে যাচ্ছে। অভিযানের চেয়ে এই মুহূর্তে প্রতিভার মাথার ভিতর অন্য একটা চিন্তা মৌমাছির মতো ভনভন করছে। আজ দুপুরে প্রভাকে হাসপাতালে ভর্তি করেছে, বিকালে 5টার সিজার। জ্যামের এই করুণ দশা থেকে প্রতিভা ভীষণ বিরক্ত হলো। নিজের বাঁ হাতের ফরমাল ঘড়িটার দিকে তাকালো। কপালে 3টে বাজে। ধ্যাত, আমাকে যে কোনো উপায়ে 5টার আগে হাসপাতালে পৌঁছাতে হবে। একদিকে জ্যামের যা অবস্থা, তার উপর স্পটে গিয়ে কতটা সময় নষ্ট হবে কে জানে। রাকিব বাইকে লুকিং গ্লাসে নিজের মুখে দেখে তা হাত দিয়ে চুলগুলো ঠিক করে নিল। তারপর বেশ চনমনে বলল, আরে ধুর, তুই এত চিন্তা করিস কেন? ওদিকের কাজ
সাইজ করতে খুব বেশি সময় লাগবে না। কাজ হওয়া মাত্র তোকে ওখান থেকে সরাসরি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করবো। তোকে আর কষ্ট করে অফিসে ব্যাক করতে হবে না। এখন আমার প্রথম ইমার্জেন্সি হলো স্পটে পৌঁছানো। রাকিব বাইকটা ঠিক গা ঘেঁষে জ্যামে দাঁড়িয়েছিল একটা চকচকে কালো রঙের গাড়ি। সেই গাড়ির জানলা ভেদ করে একজোড়া তীক্ষ্ণ চোখ এসে আটকালো বাইকের উপর বসা প্রতিভার উপর। প্রতিভার পরনে অফ হোয়াইট রঙের জিন্সের উপর একটা কালো শার্ট পরা, কনুই পর্যন্ত নিখুঁত হাঁটা গোটানো, মাথায় একটা কালো রঙের স্ন্যাপক্যাপ আর মুখের অর্ধেকটা কালো ঢাকা। দুপুরে চড়া রোদে প্রতিভার কপালে ঘাম ভাঙছে, গরমে ফর্সা মুখটা লালচে। রাকিব জ্যামের মাঝে একটু আগে কেনা 7 আপের একটা ঠান্ডা বোতল প্রতিভার দিকে বাড়িয়ে দিল। নে ধর, খেয়ে নে, জানটা ঠান্ডা। প্রতিভা গরমে হাঁপিয়ে উঠছিল। সে মাথার স্যান্ডকাপটা হাত দিয়ে ঘুরিয়ে পেছনের দিকে করলো, তারপর মুখটা মাস্কের আলগোজে থুতনির নিচে আনলো। বোতলের ক্যাপটা খুলতে ঢকঢক করে কয়েক ফোঁটা পানিও গলা ঢালতে ও কেমন যেন একটা অদৃশ্য টানে ঘাড় ঘুরিয়ে পাশের কালো গাড়িটা বরাবর তাকালো। তাকানো মাত্র প্রতিভার গলার কাছে 7 আপের চুমুটা আটকে গেল। ওর চোখ দুটি মুহূর্তের মধ্যে স্থির হয়ে গেল। স্টিয়ারিংয়ে দুহাত রেখে এক দৃষ্টিতে চোখের পলক না ফেলে নাজিব ওর দিকে তাকিয়েছে। জয়নাবারা স্ট্রোক করে এখন স্কয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে আছে। রক্তের সম্পর্ক বলে কথা। মুখে যতই দূরত্ব খরচ থাকুক না কেন, নানু তো বটে। তাই তাকে এক ঝলক দেখেই ফিরছিল নাজিব। কিন্তু এই নিয়ত ভর দুপুরে প্রান্তপথের মাঝে এভাবে মুখোমুখি দাঁড় করে দিবে তা নিজেও ভাবেনি। ওদিকে রাকিব নিজের বোতল থেকে ঢকঢক করে খেয়ে খানিকটা একটা তৃপ্তির শ্বাস পেল। তারপর আচমকা গলা নামিয়ে বলে উঠল, ওই প্রতিভা, ওই বাড়ি থেকে চলে আসার পর তোর ফিলিংসটা কেমন হয়েছে শুনি? তোর হবু বর, আই মিন ওই রাশভারী মেজর সাহেব মিষ্টিস করছিস নাকি? প্রতিভার চোখ দুটো তখন কালো গাড়ির কাচের ভেতরে আটকে আছে। চোখের সাথে ওর মনটা আরও ভিন্ন এক দুনিয়ায় উধাও। ফলে রাকিবের কথার মর্মটা ঠিক ধরতে পারল না। অন্তত অন্য মানুষকেও শুধু রাকিব প্রতিবার এই বোকা বনে যাওয়া রূপটা দেখে মনে মনে বেশ মজা পেল। সে বাইকের হ্যান্ডেলটা ধরে গুনগুন করে গিয়ে উঠল, তোর মন নিশ্চয় এখন ভেতরে ভেতরে এমন বলছে রে প্রতিভা, হারি হারি হারি। রাকিবের হেরে গলার বেসুরো গান শুনে সম্বিত ফিরল প্রতিভা। ঘোর কাটার মস্ত বড় এক ধাক্কা খেয়ে সে নিজেকে তটস্থ করল। নাজিবের দিক থেকে চট করে চোখ ফিরিয়ে নিল। অবাধ্য মনটা আর চোখে চাইল কালো গাড়িটার দিকে। নাজিবের সে শান্ত প্রায় পলকহীন চায়নি। প্রতিভা সেকেন্ডে ভগ্নাংশে পড়ে নিল আপনা আপনি। মেয়েদের ষষ্ঠ ইন্দ্র বলে একটা অতি প্রাকৃতিক ব্যাপার থাকে। আর প্রতিভার মতো তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন একটা মেয়ে মির্জা সাহেবের ওই শীতল চোখের ভেতর আসল অর্থ উদ্ধার করতে পারবে না, তা তো হতে পারে না। ওই আপাত শান্ত চোখের নিচে তীব্র তোলপাড় লুকিয়ে আছে। প্রতিভা সেটা টের পেল অনায়াসে। ওদিকে গাড়ির ভেতরে নাজিবের অবস্থা তখন কেরোসিন। প্রতিভাকে অন্য একটা ছেলের বাইকের পেছনে দেখে তার বুকের ভেতর না চাইতে এক মহাসমুদ্র ঈর্ষা এসে ভিড় করলো। তার অবচেতন মন তীব্র আক্রোশ ভাবল, যদি তার হাতে ক্ষমতা থাকতো তবে এই মুহূর্তে গোটা বাংলাদেশ থেকে সমস্ত মোটরসাইকেল চিরকালের জন্য নিষিদ্ধ করে দিল। নইলে নিয়ম জারি করতো, লাইসেন্স ছাড়া যেমন গাড়ি চালানো নিষিদ্ধ, ঠিক তেমনই পরের ঘরের মেয়েদের বাইকের পেছনে বসিয়ে ঘুরে বেড়ানোটা একেবারে দণ্ডনীয় অপরাধ। ছোট্ট বাচ্চারা যেমন নিজের পছন্দের খেলনাটি অন্য কারোর সাথে দেখলে এক অবুঝ ইচ্ছায় কেঁদে ওঠে, এই মুহূর্তে প্রতাপশালী মেজর সাহেবেরও ঠিক তেমনই এক আদিম ঈর্ষার ভেতরে ভেতরে জ্বলে পড়ে হচ্ছিল সরকার। নাজিবের যুক্তিমন তার সুশিক্ষিত মস্তিষ্ক তাকে বারবার ধমক দিয়ে সাজাচ্ছিল, নাজিব, তোমার মতো একজন মানুষের সাথে এই পুতু পুতু ঈর্ষা একদম সাজে না। তথাপি প্রকৃতির নিয়ম বড়ই অদ্ভুত। কিছু কিছু ক্ষেত্রে মানুষের সাথে দুনিয়ার কোনো যুক্তি খাটে না। কিছু অনুভূতি চিরকাল সমস্ত যুক্তি ঊর্ধ্বে আকাশে উড়ে বেড়ায়। লোকে যে বলে মানুষ প্রেমে পড়লে নাকি যুক্তি হারায়, জেগে জেগে স্বপ্ন দেখে। এক সময় নাজিব এসব কথাকে স্রেফ সস্তা ভাবালুতা আর পাগলামি ভাবত। কিন্তু আজ এই প্রান্ত পথের জ্যামে ভর দুপুরে সে হাড়ে হাড়ে টের পাচ্ছে ওই সস্তা পাগলামিটার নামই হচ্ছে
প্রেম ভালোবাসা। নাজিব খুব ভালো করে বুঝেছে এই ছটফটানি, এই জেলাসি তার ব্যক্তির সাথে যায় না। তবুও তার চোয়াল শক্ত হয়ে উঠছে, রাগ জমে উঠছে রগে রগে। তার তীব্র ইচ্ছে করছে গাড়ির দরজা খুলে মাঝ রাস্তায় গিয়ে প্রতিভার হাতটা শক্ত করে টেনে ধরে নিজের গাড়ির ভিতরে নিয়ে আসতে। বাইকের ওই ছেলেটার উপর প্রচণ্ড রাগ হতে লাগলো, অথচ ছেলেটার কোনো দোষ নেই, বেচারা সম্পূর্ণ নির্দোষ। অন্যদিকে আর চোখে মেজরের ছটফটানি আর ঈর্ষান্বিত দৃষ্টি থেকে প্রতিভার মনের ভিতর গোপন চপলতা খেলা করে গেল। সে মনে মনে বেশ মজাই পেল। পুরুষ মানুষের এই ছটফটানি দেখার দৃশ্যটা বড় বেশি উপভোগ্য। এই মজার পরিমাণ আরও একটু বাড়াতে এবং নাজিবকে আরও একটু জ্বালিয়ে দিতে প্রতিভার মুখশ্রী উপচে পড়া ভাব নিয়ে মাথার কালো স্যান্ডক্যাপটা পেছন থেকে ঘুরিয়ে সামনে এলো বেশ ঢঙের সাথে। নাজিবের দিক থেকে চোখ সরিয়ে এলো, এমনভাবে আনলো যেন নাজিবকে দেখেনি কিংবা সে চেনেই না। তারপর ইচ্ছে করে নাজিবকে দেখিয়ে দেখিয়ে প্রতিভা ফ্রেন্ডের কাঁধে এক হাত রেখে মৃদু চাপড় বসালো। তীব্র আপত্তি জানিয়ে বলল, থাম থাম, তোর এই হেরে গলায় গান বন্ধ করতে রাখি। তোর গান শুনে আশেপাশে যদি কোনো জঙ্গল থাকতো, তবে বনের পশু পাখিরা এক লাফে বঙ্গোপসাগরে গিয়ে ঝাঁপ দিত। মানুষের কান তো দূরের কথা, প্রকৃতির উপর এই অত্যাচার সওয়া যাবে না। প্রতিভার মুখে এক চিলতে কৃত্রিম খিলখিলে হাসি ঝুলালো। রাকিব বাইকের লুকিং গ্লাসে প্রতিভার এই আকস্মিক হাসি খুশি রূপ দেখে বেশ চমকায়। তবে সে নিজেও কম রসিক নয়। তুই কবিগুরুর এই লাইনটা ভুলে গেলি প্রতিভা? কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা। আমার এই কংসকণ্ঠ শুনে বনের পশু পাখি বঙ্গোপসাগরে ঝাঁপ দিলে ক্ষতি নেই, কিন্তু ওই তপ্ত রোদে তুই যে চন্দ্রমল্লিকার মতো এক চিলতে হাসলি, আমার এই হেরে গলায় সার্থকতা তো ওখানেই রে পাগলি। প্রতিবার চোখের কোণ দিয়ে নাজিবের শক্ত হয়ে যাওয়া চোয়ালটা মেপে নিয়ে ফ্রেন্ডের সাথে খেজুর আলাপ জুটতে আচমকা শুনল, আচ্ছা বাদ দে ওসব, তোর ওই রূপবতী অতি বিদুষী গার্লফ্রেন্ডের কী খবর তাই বল। এদের দুজনের কথাবার্তা কানে যাচ্ছে না, নাজিবের যাওয়ার কথা না। গাড়ি ভাড়া চারিদিকে শোরগোল। তবে প্রতিভার কথায় গলে গিয়ে হেসে হেসে কথা বলা দেখে স্টিয়ারিংয়ের উপর নাজিবের আঙুলগুলো রাগে ও শক্তিতে শ্বেতপাত্রের মতো সাদা হয়ে উঠল, শক্ত করে চেপে ধরার জন্য। অথচ বাইরের অভাবটা রইল বরফের মতো জমাট বাঁধা আর নির্বিকার। রাকিব বাইকের অ্যাক্সিলেটার মোচড় দিয়ে জ্যামের মাঝে কিঞ্চিত এগোলো, তারপর অন্তত নিষ্প্রয়োগ হলো বলে ব্রেকআপ। প্রতিবার চোখ জোড়া কপালে, আল্লাহ সত্যি? পরম সত্য। জগৎ সংসারে জন্ম মৃত্যু যেমন সত্য, আমার সিঙ্গেল হওয়াটা তেমন সত্য। কি বলছিস সব? তুই কি ইয়ার্কি করছিস আমার সাথে? জ্যামের মাঝে কেউ নিজের সর্বনাশ নিয়ে ইয়ার্কি করে না রে পাগলি। যা শুনলি তা এক ফোঁটাও জল মেশানো খাঁটি সত্য। প্রতিভা এবার সত্যি নিজের চপলতা ভুলে কিছুটা থমকে গেল। রাকিবের চেহারায় কোনো বিষাদ নেই, বরং আগের মতো চনমনে। প্রতিভা বেশ অবাক হয়ে বলল, ব্রেকআপ হয়ে গেছে তবুও তুই এত চিলমুটে আছিস কেমনে? মানুষ তো দেবদাস হয়ে দাড়ি কোপ রেখে ঘুরে বেড়ায়। আর ঘটনাটা কবেকার, কীভাবে হলো? তোদের তো প্রায় 1 বছরের সাজানো গোছানো রিলেশন ছিল, তাই না? রাকিব এবার বাইকের হ্যান্ডেলে 2 হাত রেখে দার্শনিক একটা হাসলো। 1 বছরের রিলেশন ছিল বলে তো অবসানটা সুন্দর হলো প্রতিভা। সম্পর্ক টেনে হিচড়ে তেতো করার চেয়ে ঠিক সময়ে পূর্ণচ্ছেদ টানা অনেক ভালো। আর তুই কী চাস বলতো? ব্রেকআপের শোকে আমি একদম বিশদ সিন্ধু বুকে নিয়ে এই ব্যস্ত প্রান্তপথের মোড়ে দাঁড়িয়ে পকেট থেকে ইঁদুর মারা বিষ এনে খেয়ে মরে যাই, নাকি চলন্ত বাসের নিচে মাথা পেতে দিই? জীবনটা তো সেম একটা প্রেমিকার গল্প নয়, জীবন তার চেয়ে অনেক বড় ক্যানভাস। মানুষের মন ভাঙলে নাকি বুক ফেটে যায়, আর তুই এমনভাবে কথা বলছিস যেন তোর জুতার ফিতা ছিঁড়ে গেছে। রাকিব একটু হাসলো, জ্যামটা সামান্য নড়তে বাইকটা আর একটু এগিয়ে নিয়ে এসে বলল, বুক ফাটবে কেন? এই যে চারপাশে এত বিষাক্ত ধোঁয়া, এত গরম, এর চেয়ে বড় একটা সত্য হলো কেউ কারোর জন্য মরে যায় না। প্রতিভা অতি সপ্তপনে কোনা চোখে তাকালো নাজিবের দিকে। কেউ কারোর জন্য মরে যায় না, এই একটা ধ্রুব সত্য কথা। জগৎ সংসারে কোনো কিছুর জন্য আসলে কিছু আটকে থাকে না। নাজিব নিশ্চয় তাকে নিজের করে না পাওয়ার তীব্র বেদনায় মারা যাবে না। মানুষের মন বড়ই অদ্ভুত জিনিস, সে শোক সামলে নিতে পরমাঙ্গ। কয়েকটা অমাবস্যা পার হলে চড়া দিনের আলোয় নাজিবের ভিতরে সেই অবুঝ
ছটপটানি আর গোপন তীব্রতাটুকু একদিন কর্পূরের মতো বেড়ে যাবে। সে নতুন করে সব কিছু গুছিয়ে নেবে, নতুন করে গল্পে অভ্যস্ত হবে। এসব ভাবতে ভাবতে প্রতিভার বুকের ভেতরটা কোথাও যেন সুই ফোটার মতো তীব্র ব্যথা অনুভব হলো। সে মনে মনে চাইল নাজিব ভালো থাকুক, খুব ভালো থাকুক, কিন্তু তার হৃদয়ের কোণে, এক নির্জন কোণে প্রতিভার জন্য তৈরি হওয়া এই কালবৈশাখী ঝড়টা যেন সহজে শান্ত হয় না। কিছু ঝড় চিরকাল বয়ে চলাই সুন্দর। প্রতিভার ভাবনা চরকায় টান পড়ল হঠাৎ করে আসা মেসেজের টং শব্দে। নাজিব মেসেজটা স্বয়ং পাঠিয়েছে। প্রান্তপথে এই জ্যাম না হয় একসময় কেটে যাবে প্রতিভা, কিন্তু আমার ধৈর্যের বাঁধটা যদি একবার ভেঙে যায়, তবে সেই তীব্র প্রলয়ঙ্কের স্রোত সামলানোর সাধ্য কি হবে তোমার? মনে রাখো, খাঁচার বাঘ শান্ত থাকলে তাকে বিড়াল ভাবতে নেই। পরের বার আমাকে জেলাসি করার আগে এই কথাটা একটু ভেবে নিও, মাই ডিয়ার হবু বউ। শেষের চারটি শব্দ, মাই ডিয়ার হবু বউ, চোখে পড়তে প্রতিবার পুরো শরীর যেন এক তীব্র বিদ্যুতের ঝিলিক বয়ে গেল। বুকের ভেতর হৃৎপিণ্ডটা একটা বড়সড় ডাব দিল। এতক্ষণ যে চপলতা আর লুকোচুরি খেলা করেছিল, সে মনে মনে বেশ মজা পাচ্ছিল। নাজিবের এই অতর্কিত চূড়ান্ত দাবিতে তা এক মতো উদয় হয়ে গেল। মেজর সাহেবের শীতল হুমকি, যাতে বারুদের গন্ধের চেয়েও বেশি রোমান্টিক উত্তাপ, তা প্রতিভা বেশ উপভোগ করল। ভয় পাওয়া তো দূরের কথা, বরং এই অস্থিরময় গম্ভীর বার্তাটি প্রতিভার বুকের ভেতর ভালো লাগার আলোড়ন তৈরি করলো। পাল্টা কোনো উত্তর লিখল না প্রতিভা। ফোনের স্ক্রিনটা অন্ধকার করে সেফ পকেটে পুরে রাখলো। সে খুব ভালো করে জানে নাজিবের অস্থিরতাকে আরও কয়েক ধাপ বাড়িয়ে দেওয়ার জন্য তার এই নীরবতা এখন মোক্ষম অস্ত্র। এর মধ্যে জ্যাম ছাড়তে চোখের পলক দুদিকে তারা চলে গেল। ঘড়িতে বিকেলে ৩টা ছুঁই ছুঁই। কারওয়ান বাজারের অভিজাত হোটেলে ম্যানেজার রুমে আচমকা একটা শীতল নীরবতা নেমে এলো। ম্যানেজার সাহেবের কপালে সূক্ষ্ম ঘামের ফোঁটা। তিনি টেবিলে রাখা ডিবি আইডি কার্ডটার দিকে তাকিয়ে আরও একবার ঢোক গিললেন। তার সামনে দাঁড়িয়ে ডিবির সিনিয়র অফিসার আশরাফ সাহেব আর ইন্সপেক্টর প্রতিভা। প্রতিভার মুখে এখন মাস্কটাও নেই, মাথাটায় নেই স্যান্ডকাপটাও, তবে তার চোখ দুটো বড্ড বেশি সজাগ। এসপি, এএসপি আশরাফ সাহেব গলা খাঁকড়ি দিয়ে বলেন, আমাদের কাছে পাক্কা খবর আছে ম্যানেজার সাহেব। আপনার এখানে কিছুক্ষণ আগে একটা বড় চালা, আর আমরা পুরো হোটেল সার্চ করে শোরগোল করতে চাই না, একটু নীরবে কাজটা সারতে চাই, প্রতিটি রুম সার্চ করতে চাই। ম্যানেজার আমতা আমতা করে বললেন, স্যার, আমাদের এখানে সব হাই প্রোফাইল গেস্ট থাকে, এভাবে রুমে গিয়ে তল্লাশি করবেন না। রিল্যাক্স ম্যানেজার সাহেব। প্রতিভা কথা কেড়ে নিল বিনয়ের সাথে, তবে অলঙ্ঘনীয় হুকুমের সুরে বলল, গেস্টরা যেভাবে আসেন সেভাবে থাকবেন, আমরা আপনাদের গেস্টে ডিস্টার্ব করব না। আপনি শুধু গত 2 ঘন্টা সিসিটিভি ফুটেজ চালু করুন। ম্যানেজার হিসেবেরা আইগুই করার চেষ্টা করলেন। আইনত গতভাবে তো এভাবে ফুটেজ দেখানো। প্রতিভা হাত উঁচিয়ে তাকে থামিয়ে দিল। চোখের মনে দুটো সামান্য কুঞ্জ সংকুচিত করলো। আইনের কথা আইনের লোকের উপর ছেড়ে দিন ম্যানেজার সাহেব, যা বলছে ঝটপট করুন। ম্যানেজার আর কথা বাড়ালেন না। কন্ট্রোল রুমের স্ক্রিনে ফুটেজ চালু হতে কয়েকজোড়া তীক্ষ্ণ চোখ শিকারী বিড়ালের মতো স্থির হয়ে গেল। মানুষের আসা যাওয়া ক্লিপ দেখার পর প্রতিভা হঠাৎ ইশারা করলো, থামো, একটু রিওয়াইন্ড করো। কম্পিউটারের সামনে বসে রাকিব চট করে কিবোর্ডে আঙুল চালালো। স্ক্রিনে দেখা হলো নীল স্যুট পরা এক ভদ্রলোক রিসেপশনে কথা বলছে। তার ডানে একটা কালো ব্রিফকেস। প্রতিভা স্ক্রিনের দিকে ঝুঁকে বলে, স্যার, এই লোকটা ব্রিফকেস ধরাটা খেয়াল করুন। উনি যখন হোটেলে ঢুকেন তখন ডান হাত দিয়ে ব্রিফকেসের হ্যান্ডেল দিচ্ছেন স্বাভাবিক, কিন্তু লিফটের দিকে যাওয়ার সময় উনি বাঁ হাত দিয়ে ব্রিফকেসটা নিচ থেকে আগলে ধরে আছেন। মানুষের অবচেতন মন বড়ই অদ্ভুত স্যার। ভেতরের জিনিসটা যখন খুব মূল্যবান আর ভঙ্গুর হয়, তখন মানুষ ওভাবে সেটাকে বুকের কাছে ধরে রাখতে চায়। তাছাড়া ওনার কপালে ঘাম। হোটেলের লবি তো সেন্ট্রাল এসি, তাই না? এএসপি সাহেব মাথা নাড়লেন, তার চোখে প্রশংসার দৃষ্টি। ম্যানেজার চোখ বড় বড় করে বললেন, উনি তো 512 নম্বর গেস্ট রুমে একটু আগেই চেক ইন করেছেন। প্রতিভা সোজা হয়ে দাঁড়ালো। তার চোখে মুখে এক চিলতে বিজয়ের হাসি ফুটে ওঠে মিলে গেল। টার্গেট লক স্যার, চলুন। 512 নম্বর কক্ষের সামনে করিডোরে দাঁড়িয়ে এএসপি সাহেবের চোখের ইশারায় প্রতিভাকে সামনে যেতে বললেন। প্রতিভা মাথা নেড়ে দরজায় হালকা নক করলেন। ভেতর থেকে ভারী আওয়াজ হলো, কে? প্রতিভা তার কণ্ঠস্বর চমৎকার মার্জিত বিনয় বলল, রুম সার্ভিস স্যার।
হোটেলের ম্যানেজারের পক্ষ থেকে আপনার জন্য কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস আছে। প্রতিভার কণ্ঠে মায়াবী স্বরের ভেতরে মানুষটি আশ্চর্য হলো। কোনো সন্দেহ না করে যেই না দরজার লক খুলে ইঞ্চিখানেক ফাঁক করছে, ঠিক তখনই প্রতিভা ডান হাতে এক ঝটকায় দরজাটা পুরো খুলে গেল। সেকেন্ডের ভগ্নাংশে ডিবি টিম ঘরের ভিতরে পজিশন নিয়ে এলো। প্রতিভা রিভলভার তাক করে বলে, ডিবি, কেউ অ্যাকচুয়ালি নড়বেন না, যে যেখানে আছেন হাত উপরে তুলুন। প্রতিভার কণ্ঠে এতটাই নরম ছিল, এখন ঠিক ততটাই ধারালো আর হুকুমের মতো শোনালো। নীল স্যুট পরে সেই ভদ্রলোক আর তার সাথে থাকা অন্য একজন লোক তখন খাটের উপর কালো ব্রিফকেসটা খুলে বসেছিল। আচমকাকে হানে নীল স্যুট পরা লোকটা টেবিলের উপর রাখা একটি চাবির রিং হাতে তুলে প্রতিভা চিতার মতো ক্ষিপ্রতায় এগিয়ে গিয়ে তার হাতটা চেপে ধরল। লোকটার কবজি এমনভাবে মুচড়ে ধরল যে সে যন্ত্রণায় কুঁকড়ে রইল। চালাকি করার চেষ্টা একদম করবেন না, যা করার আইন করবে, আপনি শুধু শান্ত থাকুন। এএসপি সাহেব ততক্ষণ রিভলভার উঁচিয়ে দ্বিতীয় লোকটাকে কর্ডন করে ফেলছে। তিনি রাকিবকে ইশারা করলেন, রাকিব, এভিডেন্স চেঞ্জ করুন। এর মধ্যে দুজন কনস্টেবল বন্দুক তাক করে দুজনকে পাকড়াও করে দাঁড়ায়। রাকিব তার ফরেন্সিক কিট বক্সটা টেবিলের উপর রাখলো। ব্রিফকেসের চেনটা টানতে টানতে ভেতরে দেখা গেলো জিপলক ব্যাগে থরে থরে হাজারো হাজার গোলাপি রঙের ট্যাবলেট। চড়া চকলেটের ফ্লেভারে একটা মিষ্টি গন্ধ পুরো এসি বাতাসে ছড়িয়ে গেছে। রাকিব ঝটপটে একটা ট্যাবলেটের গুঁড়ো টেস্ট টিউবের কেমিক্যালি মিশিয়ে নিল। মাত্র কয়েক সেকেন্ডে তরলটা বেগুনি রং ধারণ করতে রাকিব চনমনে গল্প, কনফার্ম স্যার, হাই কোয়ালিটি, কোনো ভেজাল নেই। নীল স্যুট পরা লোকটা তখনও আমতা আমতা করে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। স্যার, বিশ্বাস করুন, আমি কিছু জানি না, এগুলো কাপড় চোপড়। এ এএসপি তাকে থামিয়ে দিলেন, ডিবি গোপন স্কোয়ারের কাছে একদম পাক্কা খবর। আপনাদের বিরুদ্ধে নিয়ন্ত্রণ আইনের মামলা হচ্ছে, বাকি কথা ডিবি অফিসে হবে। কনস্টেবল আসামিদের হাতে হাতকড়া পরিয়ে নিচে নামিয়ে এলেন। করিডোরে দাঁড়িয়ে প্রতিভা লম্বা একটা শ্বাস নেন, তার বাঁ হাতের ফর্মাল ঘড়ির দিকে তাকালেন। বিকেল 3:55। এএসপি সাহেব প্রতিভার দিকে তাকিয়ে মৃদু বললেন, ভেরি গুড প্রতিভা, সিসিটিভি রুম তোমার ওই সাইকোলজিক্যাল অবজারভেশন সময় বাঁচিয়ে দিল, নইলে একটু দেরি হলে ওরা আসবে, মাল কমোড ফ্লাশে গিয়ে গায়েব করে দিত। এবার তুমি হাসপাতালে যাও, বাকি ফর্মালিটিস আমি আর রাকিব মিলিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ স্যার, প্রতিভা মৃদু হেসে বলল। এএসপি সাহেব লিফটের দিকে এগিয়ে যেতে রাকিব কিট বক্সের ব্যাগটা পিঠে নিয়ে প্রতিভার পাশে এসে দাঁড়ান। তারপর মুচকি এসে বলেন, যা জলদি ভাগা, শোন, ভাগ্নি দেখতে যাব কিন্তু এক সময়, আর সুন্দরী ইয়ং আন্টি আসছেন, আন্টির সাথে তো দেখা করতেই হচ্ছে একবার। প্রতিভা চোখ বড় বড় করে তাকালো। সেই দৃষ্টিতে ধমক থাকলো, ঠোঁটের কোণে চমৎকার একটা হাসি রেখা ফুটে উঠল। প্রতিভা সরাসরি হাসপাতালে গেল না, সে নিজের ফ্ল্যাটে ফিরে তড়িঘড়ি করে 10 মিনিটে শাওয়ার নিল। শ্যাম্পু করা ভেজা চুলগুলো চিরুনি চালিয়ে ছেড়ে দিল পিঠের উপর। শুধু মাথার দুপাশে দুটো কালো ক্লিপ আটকে নিল অবাধ্য চুলগুলোকে বশ করতে। হাসপাতালের বিলাসবহুল কেবিনটায় থমথমে নীরবতা। প্রভার ফর্সা হাতে ক্যানোলা পরিয়ে মাত্র স্যালাইন দেওয়া হয়েছে। বিন্দু বিন্দু তরল ওষুধ প্রভার রক্তে মিশে যাচ্ছে। একটু পর ওকে ওটিতে নেওয়া হবে। কেবিনে মানুষের কমতি নেই। মাহিন উদ্বিগ্ন হয়ে পায়চারি করছেন। এক কোণে বসেছেন সুপ্রিয়া। রেহমানিয়া মাত্র এসে উপস্থিত হয়েছেন। জয়নাবাড়া এখন কিছুটা স্টেবল। ওনার কাছে মেজো ছেলে আর তার বউ আছেন। রেহনুমা সেখানেই ছিলেন, না আসলেও কথার সৃষ্টি হবে, তাই মাকে ফেলে এসেছেন। যতই হোক ঘরের বড় মেয়ে এই সময় না এলে কেমন দেখায়। অবশ্য প্রভার প্রতি ওনার রাগ ক্ষোভ নেই, ওনার সমস্ত রাগ ক্ষোভ এখন পুঞ্জীভূত হয়েছে ওই অভয় থ্রিপিস পরা মেয়েটার উপর, যে মেয়েটি ঝুমঝুমের আঙুল ধরে দাঁড়িয়েছে। রেহমানুমা মনে হলো এই মেয়েটি অপয়া, এর জন্য তার পুরো পরিবার ওলটপালট হয়ে গেল। ঠিক সেই সময় কেবিনে পা রাখলো নাজিব। পরনে তার সাধারণ একটা নেভি ব্লু শার্ট আর অভয়ের কার্গো প্যান্ট। কোনো জাঁকজমক নেই, ক্যাজুয়াল লুকে বাড়ি থেকে আসলো সে। ঢুকে সে মাহিনের পাশে গিয়ে দাঁড়ালো। মাহিনের কপালে জমে থাকা ঘাম মুছে বলল, ডক্টর চলে এসেছেন প্রায়, ওরা এক ব্যাগ ব্লাড রেডি করে রাখতে বলছেন। প্রতিভা তো ডোনার, কিন্তু এদিকটা সামলানো দরকার। আবার প্রতিভাকে নিয়ে ব্লাড ব্যাংকে এক্ষুনি যেতে হবে। আমি ভাবছি, নাজিব মাহিনের কথা মাঝখানে বলল, ভাইয়া তুমি থাকো এখানে, কী করার কী
দরকার পড়ে বলা যায় না। প্রতিভাকে ব্লাড ব্যাংকে আমি নিয়ে যাচ্ছি। মাহিন নাজিবের দিকে কৃতজ্ঞতা দৃষ্টিতে তাকালো। নাজিব একবার আর চোখে প্রতিভাকে পরখ করলো। প্রতিভার ভেজা চুল এখনও টপ টপ করে দুফোঁটা পানি পড়ছে। ফর্সা গায়ের উপর অভয়ের রংটা তাকে মায়াবী রূপ দিয়েছে, ঠিক যেন মেঘের উপর ভেসে থাকা এক চিলতে জ্যোৎস্না। নাজিব হালকা গলা খাঁকড়ে দিয়ে বলল, চলো প্রতিভা। প্রতিভা একটু ইতস্তত করলো, আমি একাই যেতে পারতাম, কোনো প্রবলেম হতো না। বেডে শুয়ে থাকার প্রভাব প্রতিবাদ করলো না। বেশি মাতব্বরি করতে যেও না প্রতিভা। ব্লাড দেওয়ার পর মানুষের শরীর দুর্বল হয়, সাথে একজন মানুষ রাখতে হয়। আর নাজিব ভাইয়ের সাথে থাকলে আমি একদম টেনশন ফ্রি থাকবো। তুমি ভাইয়ের সাথে থাকো কেমন? প্রতিভা আর কোনো বিরক্ত করলো না। এদিকে রেহনুমার মুখাবয়ব যেন আষাঢ়ের কালো মেঘ নামলো। এই মেয়ের জন্য এত কাণ্ড। নিজের বোনটা এখন পুলিশের হেফাজতে, মা শয্যাশায়ী, অথচ তার নিজের ছেলে কিনা এই মেয়ের পেছনে ছায়ার মতো ঘুরছে। রেহনুমা দু চোখে তীব্র অবজ্ঞা জ্বালা ফুটে উঠল। প্রতিভা কেবিন থেকে বের হয়ে আগে প্রভার পাশে এসে বসলো। প্রভার বরফের মতো ঠান্ডা হাতটা নিজের হাতে মুঠে নিয়ে অভয় দেওয়ার ভঙ্গিতে বলে, একদম টেনশন নিও না আপু। টেনশন জিনিসটা কিন্তু বেবির জন্য ভালো না। ইনশাল্লাহ সব ভালো হবে। প্রভার চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে বালিশে মিশে গেল। প্রতিভা, আমার ঝুমঝুমিকে একটু দেখে রাখিস কিন্তু। আর আল্লাহর উপর আমার ভরসা আছে। আমি নিজে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি, কিন্তু আমার সন্তানরা যেন সেই কপাল নিয়ে না জন্মায়। ওদের জন্য যে হলেও আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেন। আমার যে অনেক দায়িত্ব। প্রতিভা নিজের চোখ দুটো ছলছল করে নিল। তবে সে চোখের জল ভেতরে চেপে নিয়ে প্রভার হাত একটু জোরে চেপে ধরলেন। নিশ্চয় তুমি সুস্থ হয়ে ফিরে আসবে আপু। তুমি তোমার সন্তানদের বুক উজাড় করে ভালোবাসবে, আদর করবে। আর জীবনে তুমি যা পাওনি সে আফসোসগুলো তোমাকে সারা জীবন কুড়ি কুড়ি খেয়েছে। জীবনের বাকি সময়টা আল্লাহ যেন তার সুদে আসলে ফিরিয়ে দেন। হয়তো অতীতের সেই শূন্যতা পুরোপুরি ভর্তুকি হবে না, তবু জীবনের নতুন খাতায় সুখের হিসাবটা অনেক বড় হবে। দেখে নিয়ে তুমি। প্রভা কিছু বলতে চাইল, প্রতিভা সেই সুযোগ না দিয়ে টুপ করে বড় বোনের কপালে চুমু খেলো। তারপর চোখের অস্ত্র আড়াল করে তড়িঘড়ি উল্টো ঘুরে কেবিন থেকে বেরিয়ে গেল। তার পেছনে ধীর পায়ে গেল নাজিব। প্রতিভা উঁচু বেডটায় শুয়ে আছে, তার ডান হাতটা টান টান করে রাখা। টেকনিশিয়াল তরুণ ছেলেটা প্রতিভার হাতটা চেপে ধরে তুলো অ্যান্টিসেপ্টিক ভিজিয়ে ত্বকের উপর আলতো করে মুছে দিচ্ছিল। ঠিক তার পাশে দাঁড়িয়ে আছে নাজিব। তার সেই দুই ভুরু কুঁচকে প্রায় এক হয়েছে। টেকনিশিয়ান ছেলেটা তখন প্রতিভার নরম ত্বকে আঙ্গুল বুলিয়ে রক খুঁজছিল। না, নাজিবের চোয়ালের পেশিগুলো তখন ক্ষণে ক্ষণে শক্ত হয়েছিল। ছেলেটা সুচুলো ধারালো মাথাটি দিয়ে এক পলক তাকে ফের প্রতিবার কনুই ভাজে চোখ কুঁচকে বলল, ভেন একদম সরু দেখছি, সহজে পাওয়াই যায় না, ব্যাস এতটুকু। পরপুরুষে আঙ্গুল প্রতিবার হাত ছুঁয়ে রক খুঁজবে, এ জিনিস সহ্য করার মতো ক্ষমতা প্রকৃতির কোনো নিয়মে নাজিবকে দেওয়ার হয়নি বুঝি। তাই সে এক কদম এগিয়ে এসে তড়িঘড়ি করে বলল, এই যে উঠুন আপনি, সরুন এখান থেকে, বাকি কাজটা আমি করে দিচ্ছি। টেকনিশিয়ান ছেলের হাত থেকে তুলে নিয়ে মহা অবাক হয়ে তাকালো। খানিকটা বিরক্ত হলো, আরে ভাই, এটা কি মগের মুল্লুক পেয়েছে নাকি? যার কাজ তাকে করতে দিন। মগের মুল্লুক না হলে এটা আমারই মুল্লুক। শেষের বাক্যটি বলার সময় নাজিবের চোখের মনে দুটো স্থির হয়ে রইল প্রতিভার মুখের উপর। যেন সে একা ওই ঘরের টেকনিশিয়ান নয়, পুরো ব্রহ্মাণ্ডকে নিজের অধিকারে সীমানায় বুঝিয়ে দিল। তারপর অন্তত নির্বিকার ভঙ্গিতে পকেট থেকে ওয়ালেট বের করে নিজের ডিফেন্স আইডি কার্ডটা ছেলেটার চোখের সামনে ধরল। মেজর এই আইডি কার্ডের দিকে তাকিয়ে ছেলেটার মুখের আকৃতি মুহূর্তের মতো আমসির মতো হয়ে চুপসে গেল। অন্যদিকে প্রতিভা বড় বড় চোখ করে নাজিবের কাণ্ড কারখানা দেখছিল। পুরুষ মানুষের অবুঝ পজিটিভনেস যে এতখানি উদ্বেগ আর সুন্দর হতে পারে তা তার জানা ছিল না। নাজিব এবার নিজেই টেকনিশিয়ান টুলটায় বসলো। সে আলতো করে প্রতিভার হাতটা নিজের হাতে মুঠে নিল, নতুন করে তুলে দিয়ে জায়গাটা আরও একবার ক্লিন করে নিল। সুচ হাতে নিয়ে নাজিবার একবার প্রতিভার মুখের দিকে তাকালো। প্রতিভা চট করে নিজের মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল, যেন সে সিলিং ফ্যান দেখছে। প্রতিভা যে সুচ দেখে ভয় করছে তা নয়, নাজিবের এই তীব্র কেয়ার আর ভালোবাসা অতিশয্যে তার বুকের ভেতর কেমন যেন একটা মিষ্টি হাঁসফাঁস লাগছিল। দম বন্ধ হয়ে যাওয়ার মতো এক অন্যরকম অনুভূতি। নাজিব অন্তত দক্ষ হাতে এক টোকাতে সুচটা প্রতিভার সরু রোগে ফুটিয়ে দিল। বিন্দুমাত্র ভুল হল না। প্লাস্টিকের নল বেয়ে গড়িয়ে পড়া লাল রক্ত ছুটে গেল মুহূর্তে। নাজিব প্রতিভার মুখের দিকে তাকিয়ে কণ্ঠস্বর নরম করে বলল, মেক আ ফিট
প্রতিভা, ওপেন অ্যান্ড ক্লোজ ইউর ফিস্ট স্লোলি। রক্ত দিয়ে ব্ল্যাক ব্রাউন থেকে প্রতিভা কেবিনের সামনে এলো। তখন করিডোর জুড়ে চিকন কান্নার শব্দ, পৃথিবীর সবচেয়ে আদিম আর সবচেয়ে সুন্দর শব্দ। মাহিনের কোলে সদ্য জন্মানো শিশু জীবনে দ্বিতীয়বার বাবা হওয়ার মতো অলৌকিক অনুভূতি। মাহিনের চোখ দুটো অশ্রুসিক্ত। সে অতটুকু বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে অন্তত নিচু কম্পিত গলায় বাচ্চার ডান কানে আজান দিল। আজানের পবিত্র শুনে যেন হাসপাতালের সেই যান্ত্রিক বাতাসকে এক মুহূর্তে স্নিগ্ধ করে তুলল। মাহিন পরম মমতায় নিজের রক্ত, নিজের বংশের প্রদীপ ছোট্ট শিশুর নরম গালে একটা চুমু খেলো। আশ্চর্য ব্যাপার, অতটুকু ছেলে চোখ পিটপিট করে ঘুরিয়ে চারপাশে আলো ও দুনিয়াটা বোঝার চেষ্টা করলো। মাহিন বেচারা বাচ্চার ওজনে নয়, বাচ্চার ভারে কেমন যেন কাবু হয়ে গেছে। ঠিক ধরতে না পেরে তড়িঘড়ি করে সুফিয়া বেগমের কোলে দেয়। সন্ধ্যা যখন হাসপাতালের কাচের জানলায় সে মিলিয়ে গেছে, তখন প্রভাকে ওটি থেকে কেবিনে আনা হয়। খানিক আগে তার সম্পূর্ণ জ্ঞান ফিরেছে। এক হাতে স্যালাইনের নলগোজা আর অন্য হাতে উপর শুয়ে আছে তার ঘণ্টা আগে জমানো নারী ছেড়ে ধন। প্রভা এক দৃষ্টিতে তাকিয়েছে ছেলের মুখের দিকে। এতটুকু নাকের ফর্সা টকটকে মুখ, কচি পাতার মতো নরম নরম হাত, ঠোঁট দুটো লাল পিঁপড়ার মতো কুঁচকে যাওয়া, কালো চোখের মণি দুটো ঘুরিয়ে ঘুরিয়ে সে আলোর দিকে তাকাচ্ছে আর চুকচুক করে মায়ের বুকের দুধ খাচ্ছে। পৃথিবীর সমস্ত ক্লান্তি যন্ত্রণা এক প্রভাকে সদ্য দুধের সাথে ধুয়ে সাফ হয়ে গেছে। কেবিনে তখন শুধু সুফিয়া বেগম আর প্রতিভা। নীরা ফারদিনরা এসেছিল, একটু আগে বিদায় হয়েছে। প্রতিভা বারবার নিজের হাতঘড়ির দিকে তাকাচ্ছে। 9টা বাজতে 5 মিনিট বাকি। মনটা তার কেবিনে থাকলেও অবচেতনে সে অন্য কারো পায়ের আওয়াজ খুঁজছে। মাহিন ঝুমঝুমের হাত ধরে বাইরে থেকে কেবিনে ঢুকলো। ঝুমঝুমে ঢুকে মায়ের পাশে ছোট্ট একটা পুতুলের মতো ভাইকে দেখে খুশিতে ডগমগ হয়ে উঠল। সে এক ছুটে বেডের পাশে দাঁড়িয়ে ছোট্ট ভাই। মাহিন ঝুমঝুমের হাত ধরে বাইরে থেকে কেবিনে ঢুকলো। ঝুমঝুমে ঢুকে মায়ের পাশে ছোট্ট একটা পুতুলের মতো ভাইকে দেখে খুশিতে ডগমগ। সে এক ছুটে বেডের পাশে দাঁড়িয়ে ছোট্ট ভাইয়ের তুলতুলে হাতটা ছুতে গেল। আধো আধো বলিতে চেয়েছিল, ভাইয়া ভাইয়া। প্রভা তাই দেখে একেবারে হৈ হৈ করে উঠল। মাহিন ঝুমঝুমকে ধরো, কেবল বাইরে থেকে ধুলোবালি মেখে আসছে, হাত স্যানিটাইজ করা নেই, কিচ্ছু নেই। অমনি বেবিকে তুমি দাঁড়িয়ে দিয়ে দেখছো? মাহিন মনে মনে কিছুটা বিরক্ত হলো, মুখে বলল না। মানুষের স্বভাব নাকি সহজে যায় না। ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। আর এই প্রভা হাসপাতালের বেডে শুয়ে এই সূচিবাহী রোগটা ছাড়াতে পারল না। আজব মেয়ে মানুষ। প্রতিভা পরিস্থিতি সামাল দিয়ে দ্রুত এগিয়ে এলো। স্যানিটাইজার দিয়ে ঝুমঝুমের ছোট্ট হাত দুটো ভালো করে ডলে দিল। তারপর বিছানা থেকে পুচকে বেবিটাকে কোলে তুলে নিয়ে ঝুমঝুমের দিকে একটু ঝাঁকুনি দিয়ে দিল। ঝুমঝুমি, ভাইয়াকে একটা পাপ্পি দাও তো শোনা। ঝুমঝুমি খুশিতে আটখানা হয়ে গেল। দিব আপ্পি? প্রতিভা প্রভার দিকে তাকিয়ে হেসে বলল, হ্যাঁ হ্যাঁ দাও। তবুও তবুও মায়ের দিকে একটু অপরাধীর মতো অনুমতির আশায় রইল। মেয়েটার শুকনো করুণ মুখ দেখে প্রভার ভেতরে মায়ের মনটা আর্দ্র হয়ে উঠল। তার সমস্ত কঠিন নিয়ম এক মুহূর্তে গলে জল হয়ে উঠল। প্রভা নিজের দুর্বল হাতটা বাড়িয়ে মেয়ের মুখ ছুঁয়ে আদর করে বলল, ভাইকে পাপি দাও মা, তবে খুব আস্তে, ভাই যেন কোনো আবার ব্যথা না লাগে। ঝুমঝুমের মুখে যেন মেঘ কাটা জ্যোৎস্না ফুটে উঠল। সে পরম আহ্লাদে অতি সাবধানে ভাইয়ের কপালে নিজের ঠোঁট দুটো ছুঁয়ে দিল। 9:30টার দিকে রাতের খাবার নিয়ে নাজিব আসে। সন্ধ্যার পর সে মনির সাথে দেখা করতে গেছিল। লয়ারের সাথে কথা বলতে রাবেয়া বাধা দেন। তবে নাজিব মনে মনে অন্য এক ভাবনা ভেবেছে। এখন বাকিটা দেখা যাক কী হয়। নাজিব খাবারের ব্যাগ বড় চাচির হাতে তুলে দিলেন। ঝুমঝুমের কথা জিজ্ঞেস করতে সুফিয়া বললেন, মাহিনের সাথে কেবল নিচে গেল। ও এখানে ওটা নাড়ে, তাই মাহিন নিয়ে গেছে। প্রভা ঘুমিয়েছে। প্রভার ফাইলটা একবার দেখে সে আর চোখে প্রতিভার দিকে তাকালো। প্রতিভা কেবিনে বসে বড় জানলার কাছে হেসে দাঁড়িয়েছে। তার কোলে সাদা ধবধবে বেবির টাওয়ালে জড়ানো এক টুকরো চাঁদের এলো। সে পরম মমতায় ঝুঁকে বাচ্চাটাকে তুলে গেলে ঠোঁট ছুঁল। ঠিক তখনই এক ঝলক দমকা বাতাস তার অবাধ্য চুলে মুখের উপর এসে পড়ল। বাচ্চাটি যেন সেই সুযোগের অপেক্ষায় ছিল। সে তার ছোট্ট নরম হাত দিয়ে প্রতিভার মুঠো চুল চেপে ধরল। প্রতিভা মৃদু স্বরে হৈ হৈ করে উঠল, আরে আরে আরে, ছাড়ো ছাড়ো, হাত কেটে যাবে তো। কিছুক্ষণ আগে জন্মানো ছোট্ট বাচ্চার কোলে নিয়ে এক হাতে কীভাবে চুল ছাড়বে
এই নিয়ে মহা মুসিবতে পড়ল। সুফিয়া বেগম ফোন আসায় ব্যালকনিতে গেছেন কথা বলতে বলতে। নাজিব পাশে ছিল। প্রতিভার মুখ ফুটে কিছু বলতে হলো না। সে নিজে এগিয়ে এসে অন্তত সাবধানে নিজের দীর্ঘ আঙুল দিয়ে আলগোছে বাচ্চাটির ছোট্ট মুঠো থেকে প্রতিভার চুলগুলো একে একে মুক্ত করে দিল। প্রতিভা নাজিবের মুখপানে তাকিয়ে মৃদু হাসল। তারপর চোখ ফিরিয়ে বাচ্চাটির দিকে তাকিয়ে হঠাৎ জিজ্ঞাসা করলো, বলুন তো মেজর, আপনার এই ভাতিজা কার মতো হয়েছে? নাজিব সোজা করে পকেটে হাত গুজে দাঁড়ালো। মুখে অন্তত মৃদু প্রায় একটা অদৃশ্য হাসির রেখা। নিচু গলা বলল, কার মতো হয়েছে এক্স্যাক্টলি সেটা বলা তো এই মুহূর্তে কিছু কঠিন। তবে আমাদের ভাতিজা আমাদের মতো হবে, এর বাইরে হওয়ার সুযোগ নেই। আর যার মতো হোক না কেন, মাশাআল্লাহ বেবি অতিশয় কিউট হয়েছে। কথাটা বলে নাজিব এবার প্রতিভার দিকে কিঞ্চিৎ ঝুঁকলো। বলল ফিসফিসে, এই মুহূর্তে আমার চোখের সামনে যে দৃশ্য আছে, বাচ্চার খালামণির কোলে ওই রূপটা, আর এটাও আরও বেশি সুন্দর, কিন্তু একে ঠিক পার্থিব কোনো সৌন্দর্যের সাথে তুলনা করা যাচ্ছে না। অপার্থিব বললেও কম হবে না। প্রতিভাতা চিকন বুড়োদের কুঁচকে তাকালো। নাজিবের চোখের চাহনি এবার একটু গভীর এলো। সেই গভীর ঘোর লাগা চোখে প্রতিভার দিকে তাকিয়ে কণ্ঠে এক চিলতে দুষ্টুমি মিশিয়ে শুধালো, গোয়েন্দা ম্যাডাম, এই অপার্থিব সুন্দর দৃশ্য তো আমার মনের স্ক্রিনে চিরতরে গেঁথে গেল। তা আমাদের নিজের এমন একটা কিউট বেবি আমরা কবে নাগাদ ডাউনলোড করছি, তবে দুজনে কবুল পড়ে অফিসিয়ালি হোম মিনিস্ট্রি গঠন করছি। হুট করে এমন আতঙ্কিত আক্রমণে প্রতিবার ভেতরে ভেতরে কিছুটা অপ্রস্তুত হলো। গালের উপরে এক চিলতে লাজুক আভা খেলে গেল ঠিকই, কিন্তু প্রতিভা তো প্রতিভাই। নিজেকে মুহূর্তে সামনে নিয়ে মুখে একটা কৃত্রিম গাম্ভীর্য ফুটিয়ে নাজিবকে পাল্টা জবাব দিতে দুষ্টুমি ভরে কন্ট্রোলে জেগে জেগে স্বপ্ন দেখা বাদ দিন। তবে মেজর সাহেব, ইদানিং বাচ্চার ক্রেভিং হচ্ছে, তা হাসপাতালে ওটি সামলানোর পাশাপাশি ঘরের ওটির এই কি প্রেসক্রিপশন কি হেডকোয়ার্টার থেকে পাস হয়েছে, না তো পাস হওয়ার কোনো সম্ভাবনা আদৌ আছে, নাকি অফিসিয়াল লাইসেন্স ছাড়া এই ডাউনলোড ফাইল রান করার মতলব আছে? বেআই সাহেব। বেআই সম্বোধন করে নাজিবের দৃষ্টি সরু হয়ে গেল। প্রত্যুত্তরে কিছু বলবে তার আগে সুফিয়া বেগমের পায়ের শব্দ থেমে যায়। নাজিব নিচে হাসপাতালের ওয়েটিং লাউঞ্জে প্লাস্টিকের চেয়ারটায় বাবার পাশে পরম নিশ্চিন্তে পা দোলাচ্ছে ঝুমঝুমি। তার এখন জগৎ সংসার নিয়ে কোনো ভাবনা নেই। সে এখন চেয়ার থেকে নেমে একটু হাসছে। হাসপাতালে অদ্ভুত সব লোকজন দেখছে, আবার কখনো নিজের চেয়ে ছোট কোনো বাচ্চাকে দেখে অবাক হয়ে তাকিয়েছে। মাহিনের ক্লান্ত চেয়ারে হেলান দিয়ে বসে আছে। ঝুমঝুমি বাবার কোলের কাছে দাঁড়িয়ে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশটা দেখছে, আর একটু পর পর বাবাকে টেনে ধরে আধো আধো ভাষায় কী যেন বলে খলখলিয়ে উঠছে। ঠিক তখনই লিফটের দিকে এক ভদ্রমহিলা এগিয়ে এলেন। পরনে তার একদম সফেদ রঙের একটা সুতি শাড়ি, ব্লাউজের হাতা কবজি অবধি কাটা, গায়ের উপর দিয়ে ঘুরিয়ে মাথার উপর সাদা রঙের সুতির ওড়না দেওয়া। ওনার ফর্সা মার্জিত মুখের গভীর উদ্বেগের ছাপ। ওনার পিছনে পিছনে একজন ভদ্রলোক আসছিল। তিনি মাঝপথে দাঁড়িয়ে মোবাইল বের করে বললেন, আপা তুমি এগোও, এগিয়ে এগিয়ে ওই চেয়ারটা এগিয়ে বসো, আমি একটা জরুরি কল করে আসছি। ভদ্রমহিলা হালকা মাথা নেড়ে সম্মতি জানিয়ে ধীর পায়ে এগিয়ে গেলেন। ওনার মনের ভেতর কালবৈশাখী ঝড় করছে। মেয়েটা তার হাসপাতালে ভর্তি, কেমন আছে কে জানে। এই পরবশে নিজের বলতে কে আছে, কেউ নেই। বুকের ভেতরটা প্রতিভার জন্য চিন্তায় একেবারে 100 হয়ে গেল। ভদ্রমহিলা যখন ঝুমঝুমির কাছে ছিল, ঠিক তখনই ঘটল বিপত্তি। ঝুমঝুমি খিলখিলে হাসতে থেকে উল্টো দিকে একটা দৌড় দিয়ে ভারসাম্য ভদ্রমহিলার হাঁটুতে জড়িয়ে ধরল। মেয়েটার জুতোর ফিতা পা লেগে পড়ে যেতে নিয়েছিল। ভদ্রমহিলা অন্তত তড়িঘড়ি করে পরম মমতায় দু হাতে আগলে ধরল ঝুমঝুমিকে। ঝুমঝুমি নিশ্চিত পতনের হাত থেকে বেঁচে গিয়ে চোখ মুখ কুঁচকে তাকে চেপ করা মহিলার মুখের দিকে তাকালো। মহিলা ওখানেই একটু ঝুঁকে এসে অন্তত স্নিগ্ধ হলো, পড়ে যাচ্ছিল সোনা, এভাবে বুঝি দৌড়ে লাগতো তো? কথাটা বলে ঝুমঝুমি সোজা হয়ে দাঁড়িয়ে তিনি ধীর পায়ে এক পা এগিয়ে গেলেন। ঠিক তখন ওই ঝুমঝুমির মাথায় কী এক বুদ্ধি চাপলো। সে চট করে হাত বাড়িয়ে সামনে থেকে মহিলার ওড়নার আঁচলটা ধরে হ্যাঁচকা টান দিল। ওড়নাটা মাথা থেকে খসে না পড়লো, বেশ ভালো একটা টান লাগলো। ভদ্রমহিলা কিছুটা চমকে গিয়ে ঘাড় ফিরিয়ে তাকালো। ঝুমঝুমি কিন্তু বিন্দুমাত্র ভয় পায়নি। সে আগের মতো দাঁত বের করে একটা মায়াবী হাসি ঝুলিয়ে রাখলো ওনার দিকে। মাহিন মেয়ের এই আকস্মিক কাণ্ড থেকে ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ল। অচেনা মেয়েটা মানুষ
না জানি মনে মনে তার মেয়েকে কতটা দুরন্ত আর দুষ্ট আর বেয়াদব ভাবছে। মাহিন অন্তত ভদ্রতা বজায় রেখে অপরাধীর মতো গলা করে বলল, দুঃখিত আপা, মেয়েটা বড় চঞ্চল। পরপরে সে ঝুমঝুমিকে কোলে নিল। ভদ্রমহিলা মাহিনের মুখের দিকে বিশেষ তাকালেন না, তবে কোল থেকে উঁকি দেওয়া ওই পুচকে মেয়েটার মুখের ওনার বুকের ভেতর কেমন যেন মায়ের মোচড় দিয়ে উঠল, ভীষণ আপন ঠেকালো। ঠিক সেই সময় লিফট থেকে নেমে করিডোরে পা রাখছে প্রতিভা, আর পা রাখা মাত্র সামনের দৃশ্য দেখে সে নিজের এক হাত কপালে ঠেকালো। একদিকে বেচারা মাহিন এই মুহূর্তে ওই ভদ্রমহিলার আসল পরিচয় জানতো, তবে আবার ডাকার লজ্জায় সেখানে হয়তো খুন হয়ে যাচ্ছে। অবশ্য মাহিনীর এবার কী দোষ? একজন ৪৪ বছরের মহিলাকে একজন অচেনা পুরুষ তো আর প্রথম দেখা আন্টি বা খালাম্মা বলে না। যদি উনি মনে মনে রেগে যান বা অপমানিত বোধ করেন, তাই পুরুষালী স্বভাব ও সামাজিক সৌজন্যতার খাতিরে স্বাভাবিকভাবে দুঃখিতর সাথে আপা শব্দটা মুখ গলে বেরিয়ে এসেছিল মাহিনের। কৃষ্ণপক্ষের ছায়া পর্ব ৯। পুরো গল্পটা প্লেলিস্টে। আর ৩টা কি ৪টা পর্ব হবে, তাহলে এই গল্পটা শেষ।